আসসালামু আলাইকুম। আলিম পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছো আজকের এই বাংলা ফাইনাল রিভিশন ক্লাসটির জন্য। দীর্ঘ সময় থেকে তোমরা ফোকাসের পেজে নজর রাখতেছিলে কখন আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাসটি আসবে। তো আমি তোমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাসটি নিয়ে এসেছি। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সেটা একটু কমেন্টস বক্সে জানিয়ে দিবে। আর আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটা একটু দ্রুত জানিয়ে দিলে আমরা বিলম্ব না করে আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাব। তো তোমরা আমার সাথে কে কোথায় থেকে যুক্ত হয়েছে একটু দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দেন। কুতুবউদ্দিন বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো আমি তোমাদের সেটা দেখতে চাই। কেমন আছেন আপনি? হ্যাঁ, আমিও ভালো আছি। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সবাই একটু দ্রুত কমেন্টসে জানিয়ে দাও। এইচএসসি আলিম আমরা আগে এইভাবেই বলতাম, কিন্তু এখন এইচএসসি যারা তারা কিন্তু অলরেডি বাংলা পরীক্ষা দিয়ে দিছে। তোমরা যারা আলিম পরীক্ষার্থী অর্থাৎ যারা মাদ্রাসা শিক্ষার্থী তারাই শুধু এখন বাকি আছো যে তোমাদের বাংলা পরীক্ষার জন্য এইচএসসি যারা অর্থাৎ যারা স্কুলে কলেজে তারা অলরেডি পরীক্ষা দিয়ে দিছে। আর যারা এখনো মাদ্রাসা শিক্ষার্থী তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত বাংলা পরীক্ষা এখনো তোমাদের বাকি রয়ে গেছে। তো সেই বাংলা পরীক্ষার সাজেশন নিয়ে মূলত তোমাদের সামনে আমরা হাজির হয়েছি। তো বাংলা পরীক্ষার সাজেশন দেওয়ার আগে তোমাদের আবু বকর সিদ্দিক আমাদের সাথে যুক্ত হয়েছে যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখনো তোমাদের স্বতঃস্ফূর্ত যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা সেটা তোমাদের সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখনো কাঙ্ক্ষিত আসেনি। হ্যাঁ, অনেকে হ্যাঁ এখন শুরু হয়েছে, যে সবাই সম্ভবত নেটওয়ার্কের সমস্যার কারণে এখনো রিপ্লাই আসতে একটু বিলম্ব হচ্ছে। তো আমরা আমাদের যে আজকে আলিমের যে ফাইনাল রিভিশন ক্লাস সেই ক্লাসটি আমরা দেখো এখানে তোমাদের লেখা আছে আলিম ফাইনাল সাজেশন 2025 বাংলা প্রথম পত্র। আমরা বিলম্ব না করে আমরা চলে যাচ্ছি আমাদের। দেখো বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ, এখানে একটা কথা লিখে আসছে যে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ। যারা সত্যিকার অর্থে শিক্ষার্থী, যারা সত্যিকার অর্থে নিজেদেরকে শিক্ষার্থী দাবি করে তাদের কাছে এটা তারা সবাই জানে যে পরীক্ষায় ভালো করতে হলে বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যত বেশি বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করবে তারা পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি ভালো করবে। আমরা এখান থেকে অনেক কিছু বলবে, কোচিং থেকে অনেক কিছু বলবে, বা তুমি যে টিচারের কাছে পড়তেছো তিনিও তোমাকে অনেকভাবে মোটিভেট করবে, এইভাবে পড়ো ওইভাবে পড়ো। কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি না সচেতন হচ্ছ, যতক্ষণ পর্যন্ত তুমি পড়াশোনার প্রতি মনোযোগী না হচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমার রেজাল্ট অন্য কেউ ভালো করিয়ে দিতে পারবে না। তো এখন রেজাল্ট ভালো করার জন্য কি দরকার? রেজাল্ট ভালো করার জন্য হচ্ছে বিগত সালের কোশ্চেনগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে। বিগত সালে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। একটা সিলেবাসের সব জায়গা থেকে কি প্রশ্ন আসে? না, সব জায়গা থেকে প্রশ্ন আসে না। কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, কিছু কিছু গল্প আছে, কিছু কিছু কবিতা আছে যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এখান থেকে প্রশ্ন আসা 100% গ্যারান্টি দিয়ে অনেকে পড়াশোনা করে থাকে। তো সেই জায়গাগুলো আজকে তোমাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খ ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। কোন জায়গা থেকে পড়লে তুমি 100% কমন পাবে সেই জিনিসগুলো আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। সেটা কিসের আলোকে? বিগত বছরের আলোকে। কারণ বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো কোথায় থেকে আমাদের প্রশ্নগুলো আসে বা আমি কোন টপিকটাকে বেশি গুরুত্ব দিব। সেটা আমরা যদি বিগত সালের কোশ্চেনগুলো দেখি সেটা বুঝতে পারবো। তো আমরা বিগত সালের কোশ্চেন বিশ্লেষণের আগে দেখো আমরা বিগত সালের কোশ্চেনে যাচ্ছি। বিগত সালের কোশ্চেন আমাদের কি গিয়েছিল আমরা সেগুলোও দেখব। তো বিগত সালের কোশ্চেন দেখো বিগত সালের প্রশ্ন। তো বিগত সালের প্রশ্নে আমরা যাওয়ার আগে আমরা একটু তোমাদের সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিতে চাই। তোমাদের কোন কোন বিষয়গুলো তোমাদের দেখো মাদ্রাসার সাথে স্কুলের কলেজের সিলেবাসের একটু পার্থক্য আছে। সেটা বেশি না, দুই একটা গল্প কবিতা। সেটা হচ্ছে বা মাদ্রাসা সিলেবাসে কারবালা প্রান্তর আছে, কলেজের সিলেবাসে সেটা নাই। আবার মাদ্রাসার সিলেবাসে তোমার হচ্ছে কবিতার ক্ষেত্রে সুখ কবিতাটি আছে, যেটা হচ্ছে কলেজের সিলেবাসে ছিল না। তো এই দুইটা জিনিসের জায়গায়
আমরা একটু মনোযোগ রাখবো যে আমাদের সাথে কলেজে আবার যখন তোমরা অ্যাডমিশন দিতে যাবে দেখা গেছে ওই তোমাদেরকে কলেজের সিলেবাসটাই তোমাদেরকে ফলো করতে হচ্ছে, মাদ্রাসার সিলেবাসে এই দুইটা গল্প কবিতা তোমাদের বাদ যাবে আর কি। সেখানে তোমাদেরকে আবার নাটক উপন্যাসে তোমাদেরকে একটু আমরা মাদ্রাসা সিলেবাসে আমরা দেখব কোন কোন গল্প কবিতাগুলো আমাদের এখানে যুক্ত আছে। সেখানে আমরা যদি প্রথমে দেখি আমাদের হচ্ছে কারবালা প্রান্তর গদ্যের ক্ষেত্রে, কারবালা প্রান্তর, এরপর হচ্ছে অপরিচিতা, অপরিচিতা, এরপরে হচ্ছে তোমার আমার পথ, এরপরে হচ্ছে তোমাদের বিলাসী, এরপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে রেইনকোট, রেইনকোট 7 নম্বর হচ্ছে আচ্ছা এই যে এগুলো হচ্ছে আমাদের দেখো। এরপর হচ্ছে আমরা যদি কবিতা অংশে দেখি, কবিতা অংশে আমাদের আছে সুখ কবিতাটা আছে, এরপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে আমাদের আছে সোনার তরী কবিতা আছে, সোনার তরী কবিতা আছে, এরপর আছে বিদ্রোহী আছে, এরপর হচ্ছে 4 নম্বর প্রতিদান আছে, 5 নম্বর হচ্ছে আমাদের 18 বছর বয়স আছে, বয়স, এরপর হচ্ছে 6 নম্বর হচ্ছে আমাদের তাহারই পড়ে মনে, মনে, এরপর হচ্ছে 7 নম্বর আছে আমাদের ফেব্রুয়ারি 1969। আর এখানে আমাদের আছে 52 দিনগুলো, 52 দিনগুলো, আর আছে সম্ভবত মাসি পিসি, সরি মানব কল্যাণ, মানব কল্যাণ। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে মূলত আমাদের যে তোমাদের আমাদের হচ্ছে সিলেবাসের অংশ। এখন এখানে তোমরা 52 দিনগুলোকে তোমরা কম গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তোমরা প্রেক্ষাপটটা জানো 52 দিনগুলো কেন আমরা কম গুরুত্বপূর্ণ হিসেবে ধরতেছি। তো এখন আমাদের পরীক্ষার অপশনে পরীক্ষায় আমাদেরকে হচ্ছে 2 ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে এমসিকিউ, সেখানে হচ্ছে আমাদের 30টা প্রশ্ন থাকে, আর একটা হচ্ছে সিকিউ, সেটা হচ্ছে আমাদের 7টা উদ্দীপকে মানে 70 নাম্বার, মোট 100 নাম্বার। এখানে 7টা উদ্দীপকে 7 10 70 মোট 100 নাম্বারের পরীক্ষা। এখন এমসিকিউ গুলোর বিশ্লেষণে আমরা শুরুতে যাব। তো শুরুতে দেখো, এরপরে হচ্ছে সিকিউ কিভাবে লিখতে হয় এর বিস্তারিত আমরা তোমাদেরকে বলে দিব, কিভাবে লিখতে হয়, খাতা কিভাবে প্রেজেন্টেশন করতে হয় সেই জিনিসগুলো সিলেবাসে। এটা হচ্ছে ফুল সিলেবাস, তোমরা তো ফুল সিলেবাসের অন্তর্ভুক্ত না, তোমরা তো শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। তো শর্ট সিলেবাসের গুলোই আমি সেখানে তোমাদেরকে লিখে দিছি। এখন আমরা হচ্ছে আমাদের এই যে 7টা গল্প 7টা কবিতা থেকে 30টা এমসিকিউ প্রশ্ন আসে এবং সেগুলোর প্যাটার্ন আমি তোমাদেরকে এখানে বিগত সালে, এটা মূলত হচ্ছে 24 মাদ্রাসা বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু অ্যানালাইসিস করব। দেখো এখানে আমরা যদি দেখি 1 নম্বর প্রশ্ন যেটা আসে, আমি তোমাদেরকে রিটেন কিভাবে লিখতে হয় এবং কিভাবে খাতা প্রেজেন্টেশন করবা, তোমরা কিভাবে নাম্বার বেশি তোলা যায় সেই বিষয়গুলো আমরা যখন রিটেন বিষয়ে যাব তখন সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা শুরুতে দেখতে চাই, দেখো আমরা যখন গত বছরের প্রশ্ন গত 24 সালের প্রশ্ন মাদ্রাসা বোর্ডের প্রশ্ন যখন অ্যানালাইসিস করতে
সুচেতনাটা বাদ গেছে, ঠিক আছে, হ্যাঁ সুচেতনাটা আছে। তো এখন দেখো 18 বছর বয়সে কি আসে, কানে কি আসে, আমরা যদি বিগত সালের প্রশ্ন মানে 18 বছর বয়স কবিতা থেকে আসছে, তার মানে এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এখানে উত্তর কি আছে দেখো, এখানে অপশনে 4টা অপশন আছে, যন্ত্রণা, মন্ত্রণা, কুৎসা, গালমন্দ। তাই 18 বছর বয়স আমরা যদি কবিতার দিকে তাকাই, তাহলে কবিতায় কি, এখানে কবিতা কিন্তু সরাসরি উত্তরটা 18 বছর বয়সে কানে আসে কত, মন্ত্রণা, বুঝতে পারছো কিনা, অর্থাৎ নানান ধরনের মতবাদ আমাদের কানে আসে। তো এটা আমরা দেখি 18 বছর বয়স কবিতা থেকে আসছে। এবং এই ধরনের প্রশ্নের উত্তর করা কিন্তু সহজ, কারণ হচ্ছে এখানে রোমান চিহ্নে মানে অনেকগুলো অপশন নাই, 1 3 2 3 এরকম কোনো অপশন নেই, এখানে সরাসরি উত্তর দেওয়া সম্ভব। এই ধরনের প্রশ্ন আসলে খুব বেশি ভাবনা চিন্তা করার প্রয়োজন হয় না, যখন আমাদের কবিতা সম্পর্কে ভালো ধারণা থাকবে। আমরা দেখি এটা আসছে 18 বছর বয়স কবিতা থেকে। তা আমরা যদি পরবর্তী প্রশ্ন দেখি, 2 নম্বর প্রশ্নে কি আছে দেখো, কবি নজরুল ইসলাম সত্যকে সালাম নমস্কার জানাচ্ছেন, কারণ সত্যকে কবি, এখানে এই ধরনের প্রশ্নগুলোই মূলত আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য, কারণ হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো জানতে হলে বা পারতে হলে আমাদেরকে হচ্ছে পুরো গল্প সম্পর্কে আমাদের একদম সামারি আপ টু বটম আমাদের মাথায় কাজ করা লাগবে। এখানে পুরো গল্প থেকেই মূলত প্রশ্নগুলো এমনভাবে করা হয়, তোমার যদি গল্প সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে তুমি এখানে অ্যান্সার করতে তোমার হিমশিম খেতে হবে বা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ এখানে এমনগুলো অপশন দেওয়া থাকে, কারণ হচ্ছে 2টা অ্যান্সার হবে অথবা 3টাও হতে পারে, এই ধরনের প্রশ্ন থাকবে। দেখো, কবি নজরুল ইসলাম সত্যকে সালাম নমস্কার জানাচ্ছেন, কারণ সত্যকে কবি সঠিক পথ দেখাবে, মাথা উঁচু করে রাখবে, অহংকারী করবে। আমরা কি আমার পথে পড়তে গিয়ে কখনো অহংকারী ভাব বা নিজে অহংকারী হওয়ার কোনো অপশন আছে? না। তার মানে এখানে 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর উত্তরটা আমরা নিতে পারছি না, কিন্তু প্রথম 2টা কিন্তু আমরা নিতে পারি। সঠিক পথ দেখাবে, মাথা উঁচু করে রাখবে, অর্থাৎ নিজের ভিতরে যদি আত্মবিশ্বাস থাকে তাহলে তার ভিতরে একটা আপনা আপনি একটা কি জোর আসে, অর্থাৎ তার যে আত্মবিশ্বাসটা তাকে উঁচু করে মাথা উঁচু করে রাখতে শিখাবে। তার মানে হচ্ছে এখানে 1 2 আছে, 1 3 আছে, 2 3 আছে, আবার 1 2 3। তার মানে হচ্ছে এখানে উত্তর হবে কোনটা? উত্তর হবে হচ্ছে এই নাম্বারটা, অর্থাৎ 1 এবং 2 নম্বর, রোমান সংখ্যা 1 এবং 2টা হচ্ছে কি সঠিক অ্যান্সার। এরপরে দেখো আমরা যদি 3 নম্বর দেখি, 3 নম্বর হচ্ছে এখানে এই প্রশ্নগুলো দেখো, এখানে এমসিকিউর ক্ষেত্রে এটা হচ্ছে একটা টেকনিক যে তোমার সময় ক্ষেপণ করা, অর্থাৎ এখানে ভালো ছাত্র এবং মানে মেধাবী ছাত্র এবং কম মেধাবী ছাত্রের মধ্যে এই তফাৎটা গড়ে দেওয়ার জন্যই মূলত হচ্ছে এই ধরনের প্যাসেজ দেওয়া থাকে। তুমি প্যাসেজে এখানে তোমার সময় খাবে, অর্থাৎ যে যতটুকু, অর্থাৎ এখানে 30টা প্রশ্ন, এখানে পরীক্ষার পাশাপাশি এখানে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ। এখন এই উদ্দীপকটা পড়তে হবে, উদ্দীপকের সাথে নিচের চরণগুলো মিলাতে হবে, এটা কিন্তু অসাধারণ একটা টেকনিক তাদের, অর্থাৎ যারা এখানে ভালো মেধাবী তারা এখানে, অর্থাৎ তার রিডিং স্কিল যদি ভালো হয় তাহলে সে এই প্রশ্নের মধ্যে সে দ্রুতই অ্যান্সার করতে যাবে। কিন্তু যারা হচ্ছে আগে থেকে ভালো পড়াশোনা করে না বা রিডিং স্কিল দুর্বল, তাদের জন্য এই প্রশ্নগুলো অর্থাৎ তাই সে পারবে, কিন্তু দেখা গেছে যারা ভালো স্টুডেন্ট তারা হয়তো 1 মিনিটে উত্তরটা দিয়ে দিচ্ছে, কিন্তু যারা হচ্ছে মানে অর্থাৎ কম মেধাবী তারা এখানে ওই যে প্যাসেজটা পড়তে প্রায় 2-3 মিনিট সময় ক্ষেপণ করবে। এইটা হচ্ছে তোমাদেরকে সময়, অর্থাৎ টাইম কিলিং করার জন্য হচ্ছে মূলত এই ধরনের প্যাসেজগুলো তুলে দেওয়া হয়, অর্থাৎ ওইটার সাথে তোমার ওইটার চরণ মিল দেওয়ার জন্য, অর্থাৎ সৃজনশীল আকারে প্রশ্নগুলো করে। তুমি ছিলে আমার পাশে তখন তুমি নাই, এখন তুমি নাই, কোথায় গেলে ওগো সাথী তোমায় খুঁজে পাই, তুমি ছিলে আমার পাশে প্রেরণার উৎস হয়ে, তোমায় বিহনে আমার হৃদয়ে দুঃখ যায় বয়ে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের ভাবার্থের সাথে নিচের কোন চরণের সাদৃশ্য আছে, মানে মিল আছে। সাদৃশ্য মানে কি? মিল আছে। ওগো কিব রচিয়া, ওগো কবি আর কি, এখানে কিব না, এখানে ওই যে টাইপিং, ওগো কবি রচিয়া লহনা আজগীতি, সে ভুলে নিত এসেছে তা ফাগুন সরিয়া, তাহার এই পরে মানে ভুলিতে পারি না কোনো মতে, যদি এসেছে তুমি তারে করে। অর্থাৎ এখানে কোথা থেকে আসছে? এটা হচ্ছে তাহার এই পরে মানে কবিতা থেকে আসছে। এই চরণের সাথে মিল হচ্ছে কোনটা? তাহার এই পরে মানে ভুলিতে পারি না কোনো মতে, বুঝতে পারছো কিনা? এই চরণের সাথে মিল আছে। তার মানে আমরা দেখলাম যে 18 বছর বয়স কবিতা থেকে আসছে, এরপরে হচ্ছে তাহার এই পরে মানে কবিতা থেকে আসছে, এরপরে নজরুলের আমার পথ থেকেও আসছে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নে কি আছে? ওই যে উদ্দীপকটার আলোকে, উদ্দীপকে তাহার এই পরে মানে কবিতার যে ভাব প্রকাশ পেয়েছে, সে ভাবটা কি? ভাবটা হচ্ছে স্মৃতিচারণ,
বিরহ বেদনা, আপনজনকে ভুলে থাকার চেষ্টা। এখানে কি হবে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে, অর্থাৎ অ্যান্সার স্মৃতিচারণে একটা আছে, বিরহ বেদনা, আপনজনকে ভুলে থাকার চেষ্টা, অর্থাৎ তিনটাই অ্যান্সার হয়, তিনটাই কি হয়? অ্যান্সার হয়। এরপরে দেখো, এরপরে কি আছে? এরপরে আছে 52 দিনগুলো থেকে আসছে, যদিও এই তোমার এখন মাঝে মধ্যে দিয়ে দেখো ওই যে বিউপির পরীক্ষার মধ্যে কিন্তু 52 দিন থেকে যে প্রশ্ন আসছে, তো আমরা এটাকে কম গুরুত্ব দিতে পারি। এখানে অ্যান্সার হচ্ছে কি বি, অ্যান্সার হচ্ছে বি। 52 দিনগুলোর রচনা উল্লেখিত কত তারিখে সারাদিন ফরিদপুরে শোভাযাত্রা চলছিল? 22শে ফেব্রুয়ারি। 22শে ফেব্রুয়ারি, বুঝতে পারছো কিনা? 22শে ফেব্রুয়ারিতে। এরপরে দেখো, এরপরে হচ্ছে 6 নম্বর প্রশ্ন কি আছে? অপরিচিতা গল্পে মেয়ের বয়স কত শুনিয়া মামার মন বার হইল। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং আসার মতো একটা প্রশ্ন। সেটা হচ্ছে কত? 30, 23, 27, 15। এটা তো একদম সূক্ষ্ম প্রশ্ন, একদম মানে তোমার দেখা মাত্র অ্যান্সার করার মতো প্রশ্ন। এটা হচ্ছে কি 15। 15 দেখিয়ে মামার মন কি হয়েছে? বার হয়েছে। এখনকার বয়স না, এটা তখনকার বয়সের কথা বলছে। তখনকার মেয়েদের বয়স 15 মানে কি অনেক বেশি। এরপরে দেখো, এরপরে আমরা আবার সালাম নামে রাজপথে পঙ্গুক্তিতে প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? প্রকাশ পেয়েছে কি? স্বাধিকারের চেতনা, দেশপ্রেমের জাগরণ, আত্মদান ও আত্মহুতির প্রেরণা। আত্মহুতির প্রেরণা। এখানে অ্যান্সার কোনটা হয় বলো তো? অ্যান্সার কোনটা হয়? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, অর্থাৎ তিনটেই অ্যান্সার হয়। কারণ আমরা যদি ওই যে তোমাদের ফেব্রুয়ারি 1969 কবিতাটা দেখি, তখন সেখানে এই তিনটার কথাই কি উল্লেখ করা আছে। এরপরে দেখো 8 নাম্বার আবার ওই উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো আমাদেরকে সমাধান করতে হবে। নিচের উদ্দীপকটি পড়া এবং 8 নং প্রশ্নের কি উত্তর দাও। সালমা ম্যাডাম ছিনতাইকারীর কবলে পড়লে কেউ সাহায্যের জন্য এগিয়ে যায় না। সে সময় তরুণ সাজিদ ছিনতাইকারীদের মুখোমুখি অস্ত্র দেখিয়ে ভয় দেখালেও সাজিদ ছিনতাইকারীদের তাড়া করলে মালামাল ফেলে তারা পালিয়ে যায়। ম্যাডাম বলেন, ওরা যদি আমাকে ছুরি মারতো তাহলে কি হতো? জবাবে সাজিদ বলে, কি বলেন ম্যাডাম, প্রয়োজন আমি জীবন দিতে প্রস্তুত ছিলাম। এইখানে এই যে উদ্দীপকটার সাথে মিল পাওয়া যায় হচ্ছে 18 বছর বয়স কবিতার। উদ্দীপকে সাজিদের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ পঙ্গুক্তি কোনটি? এই বয়সে তাই নেই কোনো সংশয়, এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, বিপদের মুখে এই বয়স অগ্রণী। এরপরে হচ্ছে ক্ষত বিক্ষত, তার মানে উত্তর হয় সিনেমার। বিপদের মধ্যে হচ্ছে কি এই বয়স, অর্থাৎ 18 বছর বয়সটা হচ্ছে বিপদের মুখও কি এগিয়ে যায়, কখনো বিপদ দেখে ভয় পায় না। তার মানে হচ্ছে এই যে সি নাম্বার লাইনের সাথে, অর্থাৎ বিপদের মুখে এই লাইনের সাথেই মূলত এই যে উদ্দীপকটা কি প্রাসঙ্গিক। এরপরে দেখো, শেখ মুজিব থেকে আসবে না স্যার, যদি চলে আসে কিছু করার নাই। বুঝতে পারছো না? আমরাও শতভাগ ধরি যে আসবে না। এর আগে বিউপি, এবছর বিউপির পরীক্ষা কিন্তু এসেছিল। বুঝতে পারছো কিনা? শেখ মুজিব থেকে আসবে না, আমরা এটাকে আসবে না ধরেই তারপর যেহেতু আগের পড়াশোনা আছে একটু দেখে যাবো আর কি। বুঝতে পারছো কিনা? এরপরে দেখো 9 নাম্বার, কেন বাবা পয়সা কেন? বুড়ির এই বক্তব্যে কোনটি প্রকাশ পেয়েছে? বুড়ির এই বক্তব্যে প্রকাশ পেয়েছে হচ্ছে কোনটি প্রকাশ পেয়েছে? বুড়ির এই বক্তব্য প্রকাশ পেয়েছে, এটা হচ্ছে মূলত আহ্বান গল্প থেকে নেওয়া হয়েছে। বুঝতে পারছো কিনা? আহ্বান গল্প এটা তোমাদের মাদ্রাসা সিলেবাসে আছে, মানে ফুল সিলেবাসে আছে, আবার কলেজের হচ্ছে শর্ট সিলেবাস এটা ছিল না। তো দেখো আহ্বান গল্প থেকে কেন বাবা পয়সা কেন বুড়ির এই বক্তব্য প্রকাশ পেয়েছে কি? কি প্রকাশ পেয়েছে বলো তো? লেখকের প্রতি স্নেহ। এখানে অল্প পয়সার ভাবনা, দুধ বিক্রি না করার ইচ্ছা, লেখকের প্রতি রাগ। বুঝতে পারছো? ওই যে যখন লেখক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, যখন বুড়ি তার অবস্থার কথা লেখককে জানালো যে এক নাচ জামাই আছে, সেও মুখে মরে ভাত দেয় না, তখন লেখক তাকে কিছু পয়সা দেওয়ার ইচ্ছা প্রকাশ করছে। লেখক ভেবেছিল সম্পর্কটা এখানে শেষ হয়ে যাবে, কিন্তু সম্পর্ক এখানে কি শেষ হয় নাই। তখন লেখক বুড়িকে কিছু টাকা পয়সা দিয়েছিল। তখন এটা মূলত লেখকের প্রতি বুড়ির স্নেহের স্বরেই মূলত, কেন বাবা পয়সা কেন, তুমি আমাকে পয়সা দিচ্ছ কেন, অনেকেই তো আছে, কেউ তো আমাকে সেভাবে খোঁজ খবর নেয় না, তুমি এখন আমাকে এইভাবে সহযোগিতা করতেছো। বুঝতে পারো? এটা মূলত লেখকের প্রতি বুড়ির স্নেহ থেকে বলা হয়েছে। এরপরে দেখো 10 নম্বর, মানব কল্যাণের সাথে কিসের অবিচ্ছেদ্য সম্পর্ক? মানব কল্যাণ, দান খয়রাতের, মানব মর্যাদার, পরোপকারের, গোষ্ঠীবদ্ধ জীবনের। এটা হচ্ছে কি মানব মর্যাদার, মানব কল্যাণের সাথে মানব মর্যাদার সম্পর্ক অবিচ্ছেদ্য আর কি। বুঝতে পারছো কিনা? এটা মানব কল্যাণ প্রবন্ধ থেকে আসছে, মানব কল্যাণ প্রবন্ধ থেকে আসছে। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে
আবার উদ্দীপক দেওয়া আছে, আবার এই প্রশ্নগুলো আমাদেরকে সমাধান করতে হবে উদ্দীপকের আলোকে। বিদেশে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত রফিককে সেবা যত্নে সুস্থ করে তোলে পরিচ্ছন্ন কর্মীর এক মেয়ে। রফিক শেষ অবধি মেয়েটাকে বিয়ে করে দেশে ফিরলে তার বড় ভাই জাতি, ধর্ম ও পরিবারের মর্যাদার প্রশ্ন তুলে বাড়িতে উঠতে না দিয়ে তাড়িয়ে দেয়। এটা মূলত বিলাসী গল্প থেকে, মূলত বিলাসী গল্পের সাথে আমরা যদি গল্পটা বুঝতে পারি, বিলাসী গল্পের সাথে কি সাদৃশ্যপূর্ণ মিল আছে। তো বলছে 13 নম্বর প্রশ্ন কি, উদ্দীপকে রফিকের বড় ভাইয়ের মানসিকতার সামর্থ্যোক্তি কোনটি? সামর্থ্যোক্তি কোনটি অর্থাৎ রফিকের বড় ভাই যে কথা বলছে এটার সাথে কোন উক্তিটার মিল আছে? ভাইয়ের এই যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায়, গ্রামে যে মুখ থুবড়ে পড়ে, ভাই যা হবার সে তো হইয়াছে, আর বাহিরে গিয়ে কি হইব? আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষ সকল যাইবা। আমরা বলি যাহারই গায়ে জোর নাই তাহারা গায়ে হাত তুলিতে যায়, তাহারা গায়ে হাত তুলিতে, অর্থাৎ বাইয়ের এই যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায়, গ্রামের যে মুখ ফোড়ে, অর্থাৎ রফিকে হচ্ছে কাকে বিয়ে করছে? ওই যে যত্ন করে পরিচ্ছন্নতা কর্মীর এক মেয়েকে। অর্থাৎ রফিক যে বংশমর্যাদায় বড় হয়েছে সেই বংশমর্যাদা থেকে সে নিচে নেমে গেছে, যেটা আমরা বিলাসী গল্পের ওই যে মৃত্যুঞ্জয় এবং বিলাসীর কাহিনী থেকে। তার মানে হচ্ছে উত্তর কথা, উত্তর হচ্ছে 1 নাম্বারটা, অর্থাৎ এ নাম্বারটা হচ্ছে কি উত্তর, এ নাম্বারটা হচ্ছে উত্তর। এরপরে 14 নাম্বার, সেই উদ্দীপকের আলোকে আমাদেরকে সমাধান করতে হবে। উদ্দীপকে বিলাসী গল্পের যে দিকটি প্রকাশ হয়েছে তা হলো কুসংস্কার, ভালোবাসা, এরপরে প্রতিবাদী নারীসত্তা। প্রতিবাদী নারীসত্তা, দেখো তো কি হয়, কুসংস্কার ও ভালোবাসা। এখানে নারীর কোনো প্রতিবাদের চিত্র এখানে ফুটে উঠে নাই, এই জন্য হচ্ছে কি বিলাসী, কুসংস্কার ও ভালোবাসাটা কি হবে? উত্তর হবে। এরপরে দেখো, সুচেতনা কবিতায় শাশ্বত রাত্রির বুকে কি প্রকাশ পাবে? কি প্রকাশ পাবে? শাশ্বত রাত্রির বুকে কি প্রকাশ পাবে? সেটা হচ্ছে দূরতম দ্বীপ, বিকেলের নক্ষত্র, সমুজ্জ্বল ভোর, অনন্ত সূর্যোদয়। কি হবে? অনন্ত সূর্যোদয় হবে। এটা কবিতার লাইনের মধ্যে উল্লেখ আছে সুচেতনা কবিতার জীবনানন্দ দাশের। তো আমরা দেখি সুচেতনা কবিতা থেকেও আসছে। এরপরে দেখো, প্রতিদান কবিতায় কবিকে যে বিষে ভরা বান দিয়েছে, কবিতাকে কি দিয়েছে? বুক ভরা গান। এটা কবিতার লাইন, খুবই সিম্পল একটা প্রশ্ন, বুক ভরা গান। এরপরে যদি আমরা 17 নম্বর প্রশ্ন দেখি, নিচের উদ্দীপকটি পড়ে এবং 17 এবং 18 নং প্রশ্নের উত্তর দাও। ভুলতে পারো তুমি, ভুলিনি আমি, যতদিন বাঁচিব ততদিন অপেক্ষায় থাকিব। উদ্দীপকের ভাবার্থের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? উদ্দীপকের ভাবার্থের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? সেটা হচ্ছে দেখো, ভুলিতে পারো তুমি, ভুলিনি আমি, যতদিন বাঁচিব ততদিন অপেক্ষায় থাকিব। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম, অভিমান ভাসাইয়া দিয়া, অর্থাৎ অপরিচিতা গল্প থেকে নেওয়া হয়েছে। অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের ধারে। এমন তাহা শূন্য বলিলেই হয়, এমন তাহা শূন্য বলিলে হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। অর্থাৎ বলিতে পারো এখনো আশা ছাড়ি নাই, আশা অপেক্ষা থাকিব, অর্থাৎ এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়েছে। অর্থাৎ অনুপমকে কল্যাণীকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা সে এখনো ছাড়ে নাই, কিন্তু সে কলকাতায় মাকে ছেড়ে, মামাকে ছেড়ে, সে সব কিছু ছেড়ে দিয়ে, মাতুলের এখানে হচ্ছে মাতৃভূমি আর কি, মাকে মূলত ছাড়ে নাই, মাকে সাথে নিয়েই সে কোথায় চলে আসছে? কানপুরে চলে আসছে। এখানে মূলত মাতুল বলতে হচ্ছে এখানে মাতৃভূমি, অর্থাৎ মাতুল বলতে এখানে কি মাতৃভূমিকে বুঝিয়েছে। অর্থাৎ কলকাতা ছেড়ে সে এখন কানপুরে চলে আসছে, অর্থাৎ এখানে আশা ছাড়িয়ে মধ্যে মাতুলকে ছাড়িয়েছি, এই লাইনের সাথে মূলত উদ্দীপকের সাদৃশ্য মিল রয়েছে। আমরা যদি ওই উদ্দীপকের আলোকে যদি আমরা 18 নম্বর প্রশ্নটা দেখি, 18 নম্বর প্রশ্ন কি আছে? অপরিচিতা গল্পের ভাবগত যে মিল উদ্দীপকে রয়েছে তা হলো প্রিয় মানুষের প্রতি ভালোবাসা, প্রতিজ্ঞা পূরণের আকাঙ্ক্ষা, আশাবাদী মনোভাব। আশাবাদী মনোভাব। তা আমরা এখানে উদ্দীপকের সাথে এখানে 3টা চরণের কি পাই? মিল পাই। এখানে মানুষের প্রতি ভালোবাসা, অর্থাৎ মানুষের প্রতি ভালোবাসা আছে বলেই হচ্ছে আমরা এই প্রতিজ্ঞা করি বা তাকে পাওয়ার যে মনোভাব, আশাবাদী মনোভাব। এখানে 3টা উত্তরে কি 3টা অপশনেই উত্তর হয়। এরপরে যদি আমরা 19 নম্বর প্রশ্ন দেখি, দেখো, বিলাসী গল্পে ওপরের আদালতের হুকুম বলতে লেখক কি বুঝিয়েছেন? উপরের আদালত বলতে হচ্ছে স্রষ্টার নির্দেশ, ম্যাজিস্ট্রেটের আজ্ঞা, এরপর হচ্ছে সামাজিক প্রথা, স্রষ্টার নির্দেশ, হুড়ার নির্দেশ। অর্থাৎ
যখন মৃত্যুঞ্জয় মারা যায় খুড়াই কথা বলেছিল আর কি, খুড়াই কথা বলেছিল। আর এখানে কি স্রষ্টা, উপরের আদালত বলতে স্রষ্টার নির্দেশ। এরপরে দেখো সুখ কবিতায় কবি মরীচিকার মতো কোনটিকে এই বিশ্ব মাঝে পাবে না, বিশ্ব মাঝে পাবে না। এখানে দেখো সুখ কবিতাটা হচ্ছে আলিমে মাদ্রাসায় সিলেবাসে আছে, তো সুখ কবিতাটা গুরুত্বপূর্ণ, তোমাদের প্রশ্ন আসার মতো একটা কবিতা। তো এখানে জলের কথা আছে 1 নম্বর অপশনে, ঐশ্বর্য, রত্ন, সুখ। অর্থাৎ সুখ কবিতায় কবি সুখকেই, সুখ কথাটাকেই যে মরীচিকার মতো, অর্থাৎ বিশ্বের মাঝে আমরা অনেকেই সুখের নেশা অনেক কিছু করি, কিন্তু আসলে সুখ আমাদের কাছে ধরা দেয় না, সুখ আমাদের কাছে ধরা দেয় না। বুঝতে পারছি? এখানে অপশন হবে কি সুখই হবে। আমরা এই সুখের জন্যই হচ্ছে মরীচিকার মতো তার পিছনে ঘুরি। এরপরে দেখো 21 নম্বর আবারও বিলাসী থেকে আসছে। দেখো গল্পে 10-12 জন যখন মৃত্যুঞ্জয়ের পোড়ো বাড়িতে উপস্থিত হইল তখন কোন সময় ছিল? তখন কোন সময় ছিল বলো তো? কোন সময় ছিল? তখন ছিল সন্ধ্যা। সকাল, বিকাল, রাত, সন্ধ্যা, অর্থাৎ সন্ধ্যার সময় তারা বাড়ির মধ্যে গিয়ে কি উপস্থিত হয়েছে। এরপর দেখো এরপরে প্রশ্ন কি আছে? এরপরে প্রশ্ন হচ্ছে এই বিশ্ব মাঝে মানুষ সুখ খোঁজে কিভাবে? আবারও সুখ কবিতা থেকে প্রশ্ন আসছে যে বাহ্য সুখের অধিকারী হয়ে আত্মিক প্রশান্তি লাভ করে ধন সম্পদ বিত্ত বৈভবের মাঝে মরুভূমিতে পানীয় জলের মাঝে, মরুভূমিতে পানীয় জলের মাঝে মানুষ কিভাবে সুখ খোঁজে বলো তো? বিশ্ব মাঝে মানুষ কিভাবে সুখ খোঁজে? মানুষ সুখ খুঁজে হচ্ছে ধন সম্পদ বিত্ত বৈভবের মাঝে হচ্ছে মানুষ সুখকে খুঁজে পায়, কিন্তু সুখ কি আসলে পাওয়া যায়? সেগুলোর মধ্যে পাওয়া যায় না। এরপরে 23 নম্বর প্রশ্ন আবার উদ্দীপক দিয়ে আমাদেরকে প্রশ্ন করছে। দেখো উদ্দীপকটি পড়া এবং 23 নং প্রশ্নের উত্তর দাও। সাদেক সাহেব এলাকা অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর নামে পরিচিত। কোথায় অন্যায় অবিচার হতে দেখলে তা প্রতিহত করার জন্য ঝাঁপিয়ে পড়ে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠা তিনি প্রাণ দিতে প্রস্তুত। 23 নম্বর প্রশ্ন উদ্দীপকে সাদেক সাহেবের মানসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ উক্তি কোনটি? অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সেই মরণে কি, এটা 52 দিনগুলো থেকে মূলত 24 সালে যে আসছিল। তাহলে ফরিদপুরের সহকর্মীরা জানতে পারবে আমরা ফরিদপুরের জেলে আছি এবং অনশন ধর্মঘট করছি। রাতে সিপাহীরা ডিউটিতে এসে খবর দিল ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে, জীবন আর দেখা না হলেও হতে পারে, সকলে যেন আমাকে ক্ষমা করে দেয়, সকলে যাতে আমাকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। বুঝতে পারছি? অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরণে কি আছে? শাস্তি আছে। আমরা যদি উদ্দীপকের সাথে এই নাম্বার চরণের কি মিল খুঁজে পাই, মিল খুঁজে পাই। এরপর দেখো এরপরে হচ্ছে 24 নম্বর, ওরে পাপাত্তা এজিদ হোসেনের এই উক্তিতে যে মানসিকতার প্রকাশ ঘটেছে তা হলো কি? তা হলো ক্ষোভ, রাগ, অহংকার। কি হবে বলো তো? অহংকার তো নাই, এটা আগে বাদ, তার মানে হচ্ছে ক্ষোভ এবং রাগ। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 1 এবং 2। 1 এবং 2 নাম্বার হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা দেখি কারবালা প্রান্ত থেকেও কি আসছে? প্রশ্ন আসছে। কারবালা প্রান্ত থেকেও প্রশ্ন আসছে। এরপরে হচ্ছে আমার পথ। শেষে তোমাদেরকে সাজেশন দেওয়া হবে কোন গল্পগুলো তোমরা বেশি পড়বা এবং যেগুলো থেকে পড়লেই তোমরা প্রশ্ন পাবে। এরপরে দেখো পরবর্তীতে অনেকেই যুক্ত হয়েছে, তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু দ্রুত কমেন্টসে জানিয়ে দাও তো। আচ্ছা 25 নম্বর প্রশ্ন আমরা দেখি, আমার পথ প্রবন্ধে কি আমাদের নিষ্ক্রিয় করে ফেললো? কি আমাদেরকে নিষ্ক্রিয়? ভণ্ডামি, পরাবলম্বন, মিথ্যা, বিনয়। কোনটা আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলছে বলো তো? কোনটা আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলছে? ওই যে গল্পের লাইনের মধ্যে আছে, আমার পথ প্রবন্ধের মধ্যে আছে যে পরাবলম্বনে আমাদের কি করে ফেলে? নিষ্ক্রিয় করে ফেলে। এরপরে যদি আমরা দেখি ফেব্রুয়ারি 1969 কবিতা উল্লেখিত বাহুলোক রাত্রি দিন কোথায় বুলণ্ডিত হয়? ঘাতকের আস্তানায়। এটা কবিতার লাইনের মধ্যে, রাজপথে আলোচিত ঢাকায় ঘাতকের আস্তানায়, বাস্তবের বিশাল চত্বর। এটা হবে ঘাতকের আস্তানা। রাত্রি দিন বুলণ্ডিত হয় ঘাতকের আস্তানায়। এরপরে যদি আমরা 27 নম্বর, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী কবিতায় পঙ্ক্তিতে কবির যে মানসিকতার প্রকাশ ঘটেছে, অসহায়তা, নিঃসঙ্গতা, মহানুভবতা।
মহানুভবতা নয়, এটা অসহায় এবং নিঃসঙ্গতা, অর্থাৎ 1 এবং 2, সাদা হচ্ছে 1 এবং 2। এরপর দেখো 28 নম্বর প্রশ্নে আমরা যদি দেখি, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে আমাদেরকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। নিচের উদ্দীপকটি পড়ে এবং 28 এবং 29 নং প্রশ্নের উত্তর দাও। তারই মঙ্গলে তরে জীবন দেব অকাতরে, যে আমারে বাদিবারে চায়, বিনিময়ে তবু চাই না কবু যতই আসুক সংকট সংশয়। উদ্দীপকের ভাবার্থের সাথে সাদৃশ্যপূর্ণ উক্তিগুলি, কত ঠাই হতে কত কি জানি সাজাই নিরন্তর, অর্থাৎ প্রতিদান কবিতা থেকে মূলত প্রশ্নটা করছে। রঙিন ফুলে সোহাগ জড়ানো ফুলমালঞ্চ ধরি, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, দিগল রজনী তার তরে জাগে ঘুম যে হরেছে মোর। আবারও যদি আমরা উদ্দীপকটা পড়ি, কি আছে, তারই মঙ্গলে তরে জীবন দিব অকাতরে, যে আমারে বাদিবারে চায়, বিনিময়ে তবু চাই না কবু যতই আসুক সংকট সংকট, অর্থাৎ আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে মোরে করেছে পর। এরপরে দেখো 29 নম্বর প্রশ্নে কি আছে, যেদিক থেকে উক্ত সাদৃশ্য তাহলে, মানে ওই যে উদ্দীপকের সাথে যে দিক থেকে সাদৃশ্য, যেদিক থেকে সাদৃশ্য, এটা হচ্ছে পরোপকার, ক্ষমাশীলতা, আত্মহংকার। আত্মহংকার তো নয়, তাহলে কি হবে, পরোপকার। কি হবে, পরোপকার এবং ক্ষমাশীলতা। ক্ষমাশীলতা অর্থাৎ যে কবির অপকার করতে চায়, কবির ক্ষতি সাধন করতে চায়, কবি কি করেন, তাকে ক্ষমা করে দেন, অর্থাৎ প্রকান্তরে তার কোনো অপকার না করে, ক্ষতি না করে তারারও কি তাকে ক্ষমা করে দিয়ে তারা উপকার করতে চান। এরপরে দেখো আমরা যদি 30 নম্বর দিকে তাকাই, আচ্ছা, এগুলো হচ্ছে মূলত আমাদের যে স্লাইডের যে মূলত এখানে 30টা প্রশ্ন, একটা প্রশ্ন সম্ভবত মিস্টেক হয়েছে। আমরা পরবর্তীতে তোমাদেরকে যখন স্লাইডটা তোমাদেরকে কমেন্টসে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে যে আমরা যদি দেখি, তাহলে আমাদের মোটামুটি সবগুলো গল্প থেকে, সবগুলো কবিতা থেকেই মোটামুটি প্রশ্ন আসছে। তাহলে এমসিকিউর ক্ষেত্রে আমরা কোনো গল্পকে কম গুরুত্ব দিয়ে পড়ার সুযোগ নাই, বুঝতে পারছো কিনা? সবগুলো গল্পকে আমাদেরকে প্রাধান্য দিয়ে পড়তে হবে। সেক্ষেত্রে তোমরা 52 দিনগুলোকে তোমরা কম গুরুত্ব দিয়ে, আর বাকি যে 13টা গল্প কবিতা আছে সেগুলোকে তোমরা গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। এরপর হচ্ছে বিগত সালে আমরা যদি দেখি যে এখানে তোমাদেরকে গাড়ি বড়ি অপরিচিত থেকে একটা উদ্দীপক আসছে, এরপরে হচ্ছে তোমার বিলাসী থেকে একটা উদ্দীপক আসছে, এরপর হচ্ছে তোমাদের আহ্বান গল্প থেকে একটা উদ্দীপক আসছে, এরপর হচ্ছে মানব কল্যাণ থেকে একটা উদ্দীপক আসছে, এরপর হচ্ছে রেইনকোট থেকে উদ্দীপক আসছে, এরপর হচ্ছে তোমাদের কবিতার যদি ক্ষেত্রে দেখি আমরা, কবিতা সোনার তরী থেকে একটা উদ্দীপক আসছে, এরপরে হচ্ছে তোমাদের প্রতিদান থেকে একটা উদ্দীপক আসছে, এরপরে হচ্ছে তাহারই পড়ে মনে থেকে একটা উদ্দীপক আসছে, এরপরে হচ্ছে তোমার 18 বছর বয়স থেকে একটা উদ্দীপক আসছে। এখন আসো, তা আমরা যদি দেখি মোটামুটি এই যে তোমাদের যেগুলো থেকে এমসিকিউ আসছে প্রায়গুলো থেকে তোমাদের কি উদ্দীপকও আসছে। এখন ফাইনাল সাজেশন তোমাদের 25-এর জন্য আমি একটা এমসিকিউ তৈরি করে নিয়ে আসছি, যেটা তোমাদের জন্য আশা করছি তোমাদের উপকারে আসবে। এই জল আমি কখনোই পান করিব না, ইমাম হোসেন কেন এই কথা বলেছেন বলো তো? ইমাম হোসেন কেন? ঘৃণায় তৃষ্ণা না থাকায়, স্বজনদের কথা মনে পড়ায়, এজিদের সৈন্যদের ভয়ে। এই জল আমি কখনোই পান করিব না, কেন এই কথা বলছেন? কারণ তার স্বজনদের কথা মনে পড়ার কারণেই তিনি এই কথাটি বলছেন। সিনেমা রিপন সঠিক অ্যান্সার দিয়েছে। এরপরে দেখো, বাগদাদ নগরী থেকে কারবালা প্রান্তর কত দূরে বলো তো? বাগদাদ নগরী থেকে কারবালা প্রান্তর কত দূরে? 47 মাইল নাকি 57 মাইল, 67 মাইল, এরপর হচ্ছে 37 মাইল। কত হবে বলো তো? না, এটা হবে কি, এটা হবে 57 মাইল। বুঝতে পারছো কিনা? বাগদাদ নগরী কারবালা দূরত্ব হচ্ছে কি 57 মাইল। এরপর হচ্ছে স্রোতস্বতী শব্দের অর্থ কি? নদী
প্রবাহিনী তটিনী, বুঝতে পারছো কিনা? নদী, প্রবাহিনী, তটিনী, বুঝতে পারছো? এখানে স্রোতস্বতী অর্থে এখানে তিনটাই অ্যান্সার হয়, বুঝতে পারছো কিনা? এটা ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো, অপরিচিতা গল্পে অনুপমের বিয়ের বিষয়ে কিসের খবরটা মামার কাছে বেশি গুরুত্বপূর্ণ? কিসের খবরটা মামার কাছে বেশি গুরুত্বপূর্ণ? অপরিচিতা গল্পে অনুপমের বিয়ের বিষয়ে কিসের খবরটা মামার কাছে বেশি গুরুত্বপূর্ণ? মেয়ের বাপের অবস্থা, বংশমর্যাদার, শিক্ষা দীক্ষা? বলতো কিসের অবস্থাটা মামার কাছে বেশি গুরুত্বপূর্ণ? তার বাবার অবস্থাটা বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে? বাপের কি আছে না আছে সেগুলো, বাবার অবস্থাটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে অপরিচিতা গল্পে কন্যাকে আশীর্বাদ দেওয়ার জন্য কাকে পাঠাইছিল? হরিশ, বিনুদা, মামা, মা। বিনুদাকে পাঠাইছে, অর্থাৎ তার ফিসতে ভাই বিনুদাকে। অর্থাৎ বিনুদার রুচি সম্পর্কে, বিনুদার হচ্ছে মানে চয়েস সম্পর্কে হচ্ছে মোটামুটি সবার একটা আত্মবিশ্বাস আছে যে বিনুদা যেটাকে আমরা যেখানে বলি ওয়াও, সেই, অস্থির, সেখানে বিনুদা বলে কি চলনসই, বুঝতে পারছো কিনা? এই জন্য এখানে হবে কি বিনুদা। এরপরে দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে আমাদের এই প্রশ্নটা সমাধান করতে হবে। 6 এবং 7 নম্বর প্রশ্নটা সমাধান করতে হবে। মমতার বিয়ে পড়ানোর সময় মমতার মামা বলল বিয়েতে 5 লক্ষ টাকা কাবিন করতে হবে। এই কথা শুনে বিয়ের আসর থেকে উঠে গেল বর রাশেদের আত্মীয় স্বজন। দর কষাকষিতে বিয়েটা ভেঙে গেল। বেশ কিছুদিন পর মমতার সাথে দেখা হলে রাশেদ মমতাকে উপযুক্ত দেনমোহর দিয়ে বিয়ে করতে চাইলেও মমতা আর বিয়েতে রাজি হয়নি, বরং সে নারী শিক্ষা কেন্দ্র খুলেছে। অর্থাৎ এখানে আমরা যদি দেখি অপরিচিতা গল্প থেকে মূলত প্রশ্নটা করা। উদ্দীপকে রাশেদের মনোভাবের সাথে সাদৃশ্যপূর্ণ, রাশেদের মনোভাবের সাথে সাদৃশ্যপূর্ণ। কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না, ওগো অপরিচিত তোমার পরিচয় শেষ হল, চিরকার গলার স্বর আমার কাছে চির সত্য, চির সত্য। কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে, হাত জোড় করিয়াছি, মাথা হেট করিয়াছি, মাথা হেট করিয়াছি। এখানে ডি নম্বরের সাথে দেখো বেশি প্রাসঙ্গিক। কল্যাণীর সাথে দেখা হইয়াছে, হাত জোড় করিয়াছি, মাথা হেট করিয়াছি। যদি উদ্দীপকের সাথে মিলে রাশেদের মনোভাবের সাথে কোনটা, অর্থাৎ সে কল্যাণীর কাছে গেছে, অর্থাৎ ওই যে গল্পের কল্যাণীর সাথে এখানে যে রাশেদ যে মেয়েকে বিয়ে করতে চাইছে তা বলতে যে দেখো কিছুদিন পর সে মমতার সাথে দেখা হলো, রাশেদ মমতাকে উপযুক্ত দেনমোহর দিয়ে বিয়ে করতে চাইলেও মমতা আর বিয়েতে রাজি হয়নি, বরং সে নারী শিক্ষা কেন্দ্র করেছে। অর্থাৎ রাশেদের মনোভাবের সাথে এখানে হচ্ছে ওই যে কল্যাণীর সাথে দেখা হইয়াছে, হাত জোড় করিয়াছি, মাথা হেট করিয়াছি, এই লাইনটার সাথে কি বেশি সাদৃশ্যপূর্ণ। এরপরে যদি আমরা 7 নম্বর উদ্দীপকের মমতা ও কল্যাণীর মানসিকতা, সাদৃশ্য, আত্মমর্যাদাবোধ, স্বনির্ভরতা, দৃঢ় প্রত্যয়, তিনটাই অ্যান্সার হয়, বুঝতে পারছো কিনা? তিনটাই অ্যান্সার হয়। কিছু প্রশ্ন আছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অনেক ভাবনার, বুঝতে পারছো কিনা? এই ধরনের প্রশ্নগুলো অনেক ভাবনার, কিন্তু যদি আমরা ভালোভাবে গল্পের মূল থিমটা আমাদের মাথায় থাকে তাহলে অ্যান্সার করাটা অনেক বেশি সহজ হয়। এখানে দেখো ওই যে গল্পের দিকে আমরা যদি গল্প যখন আমাদের মাথায় আসে আমরা কিন্তু দেখা মাত্রই বলতে পারছি এখানে তিনটেই অ্যান্সার হয়, বুঝতে পারছো কিনা? এরপরে দেখো 8 নম্বর প্রশ্নটা কি আছে, বুড়ি কাকে তার কাফনে কাপড় কিনতে অনুরোধ করেছিল? বুড়ি কাকে তার কাফনে কাপড় কিনতে অনুরোধ করেছিল? গোপালকে, নাচ জামাইকে, দিগম্বরীকে, ফাতানো মেয়েকে। অর্থাৎ এখানে গোপালকে, ওমর গোপাল, অর্থাৎ এখানে লেখককে গোপাল বলে কি বুড়ি কি আহ্বান গল্পে বুড়ি লেখককে কি গোপাল বলে সম্বোধন করতে। তো বুড়ি যখন একবার অসুস্থ হয়েছে, শহর থেকে লেখক গ্রামে আসছে, গ্রামে এসে যখন বুড়িকে দেখতেছিল তখন বুড়ির একটা অনুরোধ ছিল যে ওমর গোপাল, আমি যখন মারা যাব তুই আমার কাফনের কাপড়টা কিনে দিস, বুঝতে পারছো? এখানে লেখককে গোপাল বলে বুড়ি কি করতো? সম্বোধন করতো। এই জন্য হচ্ছে এটা কি হবে? গোপাল হবে। এরপর দেখো আহ্বান গল্পে বুড়িকে কে মা বলে সম্বোধন করে? হাজরা বেটার বউ নাকি? গল্পকথক নরেশ শুকুর আলী হাজরা বেটার বউ, এটা হচ্ছে হাজরা বেটার বউ। অর্থাৎ বুড়িকে মা বলে কি করতো? সম্বোধন করতো, বুড়িকে মা বলে সম্বোধন করতো। এরপর দেখো 10 নম্বর, আমার পথ প্রবন্ধে নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানা বলতে কোনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? আত্মনির্ভরশীল হওয়া, নিজ ধর্মে অটুট বিশ্বাস রাখা, বিবেকের কাছে দায়বদ্ধ, নিজ পরিশ্রমে বিজয়ী হওয়া, 10 নম্বর কি হবে বলো তো? আত্মনির্ভরশীল হওয়া, অর্থাৎ এখানে নিজের কর্ণধার মানে অর্থাৎ নিজের উপরে, আত্মশক্তির উপরে কি করে? বলিয়ান হওয়া। এরপরে দেখো 11 নম্বর, আমার পথ প্রবন্ধে লেখক কিসের ঝান্ডা দুলিয়ে পথে বাইর হলেন বলে উল্লেখ করেছেন? আগুনের ঝান্ডা, ফুলের, লাল সবুজের, আগুনের, বিজয়ের। এখানে কি আগুনের ঝান্ডা, বুঝতে পারছো কিনা? আগুনের ঝান্ডা। এখানে গল্প যদি যারা পড়ে থাকো এগুলো দেখা মাত্রই অ্যান্সার করার কথা। এরপরে দেখো
বায়ান্নের দিনগুলো প্রবন্ধ অনুসারে 22 তারিখ সারাদিন কোথায় শোভাযাত্রা? ফরিদপুরে। ওই যে একটু আগে আমরা এটা প্রশ্ন সমাধান করেছি, ফরিদপুরে। বুঝতে পারছো কিনা? এরপরে দেখো 13 নম্বর দেখো, 13 নম্বর হচ্ছে রেইনকোট গল্পে নুরুল হুদার কপালে গুলি খাওয়ার আগ্রহের মধ্য দিয়ে কোন দিকটি প্রকাশ পেয়েছে? রেইনকোট গল্পে নুরুল হুদার কপালে গুলি খাওয়ার আগ্রহের মধ্যে প্রতিবাদের তীব্রতা, কৃতকর্মের শাস্তিভোগ, দেশের জন্য জীবন দেওয়া, পাক বাহিনীর নৃশংস অত্যাচার থেকে মুক্তি লাভ। পাক বাহিনীর নৃশংস অত্যাচার থেকে প্রতিবাদের তীব্রতা। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রতিবাদের তীব্রতা, শাস্তির কৃতকর্ম ভোগ নয়, দেশের জন্য জীবন দেওয়া নয়, পাক বাহিনীর নৃশংস অত্যাচার থেকে মুক্তি লাভ নয়। এটা হচ্ছে কি? প্রতিবাদের তীব্রতা বোঝানোর জন্য এটা বলা হয়েছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের আরেকটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের আলোকে আমাদেরকে 14 এবং 15 নম্বর প্রশ্নগুলো সমাধান করতে বলা হয়েছে। রাস্তার এদিকের এলাকায় গলির মধ্যে কারফিউ, ট্যাক্সিতে ড্রাইভার ছাড়া আরো 3 জন শিখ এদের সাথে না নিয়ে 1.5 টাকার পথে 15 টাকায় আসতেও ট্যাক্সিতে রাজি হয়নি। দোষ দেবে কে? মৃত্যুর আতঙ্কে থমথম করছে চারিদিক, প্রতিটি ইন্দ্রিয় দিয়ে তা অনুভব করা যায়। জীবনের মূল্য নিয়ে কে দরদস্তর করবে? ঘুমটে ঘেমে ঘেমে প্রমথর শরীর ভিজে গিয়েছিল। প্রমথর শরীর, প্রমথ আর কি এখানে একজন ব্যক্তির নাম আর কি, সমথর বোঝে। উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের যে সাদৃশ্য, যুদ্ধের প্রেক্ষাপট, জীবন মৃত্যুর মাঝে মানুষের দুর্বিষহ অনিশ্চিত বেঁচে থাকা। এরপর হচ্ছে দেশপ্রেমের বিষয়, দেশপ্রেমের বিষয় এখানে যুদ্ধের প্রেক্ষাপটটা মিলে যায়। এরপর হচ্ছে জীবন মৃত্যুর সাথে মানুষের যে দুর্বিষহ, এটা অর্থাৎ 1 এবং 2 এর সাথে উদ্দীপকের গঠনের, এখানে দেশপ্রেমের কোনো বিষয় এখানে এখনো আসে নাই। এই জন্য হচ্ছে দেশপ্রেমটা আমরা উদ্দীপক থেকে নিতে পারি না, গল্পের সাথে মিলাতে পারি না। অর্থাৎ 1 এবং 2টা কি নেওয়া যায়, 1 এবং 2টা নেওয়া যায়। এরপরে দেখো 15 নম্বর প্রশ্নটা কি আছে? উদ্দীপকের প্রমথ চরিত্রের সাদৃশ্য রয়েছে কিসের সাথে? যে নুরুল হুদার সাথে। কিসের সাথে? নুরুল হুদার সাথে মিল রয়েছে। বুঝতে পারছো কিনা? নুরুল হুদার সাথে মিল রয়েছে, এটা সরাসরি বলা যায়। এরপর দেখো 16 নম্বর, সুখ কবিতায় পথিক মরুভূমির মাঝে কি খুঁজে বেড়ান? মরুভূমির মাঝে কি খুঁজে বেড়ান? ওই যে সুখে খুঁজে বেড়ান। সুখ কবিতায় মরুভূমির মাঝে কি খুঁজে বেড়ান? সুখে খুঁজে বেড়ান। এরপর দেখো কাকে বিসর্জন দিয়ে নিরহংকারী হতে হবে? কাকে বিসর্জন দিয়ে নিরহংকারী হতে হবে বলো তো? কাকে বিসর্জন দিয়ে নিরহংকারী হতে? আমিত্বকে। বুঝতে পারছো? কাকে বিসর্জন দিয়ে? আমিত্বকে, আত্মাকে, দেহকে, মনকে, আমিত্বকে। বুঝছেন? আমিত্বকে হবে। এরপরে দেখো সোনাতরী কবিতায় বাঁকা জল বলতে কোনটিকে বোঝানো হয়েছে? বাঁকা জল বলতে কাল স্রোতের প্রতীক হিসাবে। এরপর হচ্ছে নদীর বাঁক, নদীর বাঁককে, বর্ষায় নদীর রূপকে, নিরুপায় ঢেউগুলোকে, নিরুপায় ঢেউগুলোকে। এখানে বাঁকা জল দেখবা তোমরা যদি শব্দার্থ টিকার মধ্যে যাও, সেখানে বাঁকা জল বলছে অনন্ত কাল স্রোতের প্রতীক, অনন্ত কাল স্রোতের প্রতীক। তোমরা যখন শব্দার্থ টিকা পড়বে দেখবা সেখানে অনন্ত কাল স্রোতের কথা বলা আছে। নদীর বাক্যে না, বাঁকা জল নদীর বাক্যে না, অনন্ত কাল স্রোত। বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? মানে রূপক অর্থটা এখানে নেওয়া হয়েছে কাল স্রোতের প্রতীক হিসাবে, কাল স্রোতের প্রতীক হিসাবে। এরপরে দেখো আমাদের আবার 19-20 নম্বর প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে উদ্দীপকটা পড়তে হবে। উদ্দীপকটা পড়ে আমাদেরকে 19-20 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। জয়নুল আবদিন বিখ্যাত চিত্রশিল্পী, তিনি শিল্পচার্য নামে পরিচিত। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষের চিত্রমালা, সংগ্রাম, সাঁওতালি রমণী, ঝড়, আরো অনেক ছবি। পৃথিবীর মানুষ এই শিল্পীর পেন্সিলের আছড়ে প্রতিফলিত দুর্ভিক্ষতাড়িত মানুষ ও সেই সময়কে আজও অনুভব করে। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠায় তিনি ছিলেন ফুরুদা ব্যক্তিত্ব। জয়নুল আবেদিনের সঙ্গে সোনার তরী কবিতায় কিসের সাদৃশ্য রয়েছে বলতো? সোনার তরী কবিতায় কিসের সাদৃশ্য রয়েছে? কার সাদৃশ্য রয়েছে? কৃষকের সাদৃশ্য রয়েছে, কৃষকের সাদৃশ্য রয়েছে, কৃষকের সাদৃশ্য রয়েছে। বুঝতে পারছো কিনা? কৃষকের সাদৃশ্য রয়েছে। অর্থাৎ জয়নুল আবদিন যে সাহিত্য কর্মগুলো সৃষ্টি করেন, তেমনি ওই যে সোনার তরী কবিতায় কবিও কি
হ্যাঁ 17 নাম্বারটা জল হবে, 17 নাম্বারটা জল হবে, ঠিক আছে জল হবে। মরুভূমির মাঝে তো জল খুঁজে বেড়ান, মরুভূমির মাঝে জল খুঁজে বেড়ান, ঠিক আছে 17 নাম্বারটা। 17 নাম্বারটা হচ্ছে তোমার এটা 16 নাম্বারটা এটা হচ্ছে কি জল হবে, জল জল শুকনা, এটা হবে জল। আচ্ছা তাহলে এটা কিসের সাথে, কৃষকের সাথে সাদৃশ্যপূর্ণ। এরপরে দেখো উক্ত সাদৃশ্যের প্রেক্ষিতে বলা যায়, উক্ত সাদৃশ্যের প্রেক্ষিতে বলা যায় কি জীবন অতি সংক্ষিপ্ত, জীবন অতি সংক্ষিপ্ত, সৃষ্টি অবিনশ্বর, সম্পদ ক্ষণস্থায়ী, সময় অনন্তবাহী, সময় অনন্তবাহী। তাহলে আমরা উদ্দীপকটা আবার পড়ি, দেখো উদ্দীপকটা আবার পড়ি। জনের বিখ্যাত চিত্রশিল্পী, তিনি শিল্পাচার্য নামে পরিচিত। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ, চিত্রমালা, সংগ্রাম, সাঁওতালি রমণী, ঝড় এবং আরও অনেক ছবি। পৃথিবীর মানুষ এই শিল্পীর পেন্সিলের আছড়ে প্রতিফলিত দুর্ভিক্ষতাড়িত মানুষ ও সেই সময়কে আজও অনুভব করে। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে তিনি ছিলেন পুরোদা ব্যক্তিত্ব। আচ্ছা তাহলে কিসের সাথে মিল খুঁজে পাওয়া যায় বলো। উক্ত সাদৃশ্যের প্রেক্ষিতে বলা যায় জীবন অতি সংক্ষিপ্ত, সৃষ্টি অবিনশ্বর, সৃষ্টি, সম্পদ ক্ষণস্থায়ী, সম্পদ ক্ষণস্থায়ী, এরপরে হচ্ছে সময় অনন্ত প্রবাহী। এখানে বলা যায় সৃষ্টি কি অবিনশ্বর, অর্থাৎ ব্যক্তি চলে যাবে, ব্যক্তি অর্থাৎ জয়নুল আবদিন কিন্তু বেঁচে নাই, ব্যক্তি চলে যাবে কিন্তু তার সৃষ্টিকর্ম থেকে যাবে, সেটার সাথে আমরা এখানে মিল খুঁজে পাচ্ছি। এরপর দেখো 21 নম্বর পাশে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আরেক হাতে রণতুর্য। এখানে কবি নজরুল ইসলামের কোন সত্যাটি প্রকাশ পেয়েছে? প্রেমদ্রোহ, বিদ্রোহী বংশীবাদক, বিদ্রোহী অত্যাচারিত, বিদ্রোহী বীরযোদ্ধা, কোনটা হবে? প্রেমদ্রোহ। আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখি বা আমরা যদি কবিতা সম্পর্কে, প্রেমদ্রোহ, প্রেমদ্রোহ অর্থাৎ এক হাতে কবি, এক হাতে রণতুর্য আর এক হাতে বাঁশের বাঁশরি, অর্থাৎ কবি এক হাতে যেমন বিদ্রোহ করেন আর এক হাতে বিশ্ব মানবতার প্রতি কবির গভীর ভালোবাসা রয়েছে। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে, উদ্দীপকটা পড়তে, এরপর হচ্ছে উত্তর করতে বলা হয়েছে। বস তার অফিসের সহকারী হামিদকে বললেন এই ফাইলটা ছেড়ে দিন, বড় অঙ্কের কিছু টাকাও পাবেন আর আবার আপনার চাকরিরও ক্ষতি হবে না। হামিদ বলল স্যার কাগজপত্র ঠিকমতো জমা দিতে না পারলে এটা ছাড়া যাবে না, তাতে আমার চাকরি থাকার না করে। অর্থাৎ এখানে সততার কথা বলা হয়েছে। উদ্দীপক হামিদের মানসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ। একমাত্র মিথ্যার জলে এই শিখাকে নিবাতে পারে রাজভয়, লোকভয়, কোনো ভয় আমাকে বিপদে নিয়ে যাবে না। স্পষ্ট কথা বলা যে একটা অভিনয় থাকে তাতে কষ্ট বা দুর্বলতা, আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মানার কথা। অর্থাৎ এখানে আমার পথ থেকে আমরা আবারও বলি, বস তার অফিসের সহকারী হামিদকে বলল এই ফাইলটা ছেড়ে দিন, বড় অঙ্কের কিছু টাকা পাবেন, আবার আপনি চাকরিও কি ক্ষতি হবে না। হামিদ বলল স্যার কাগজপত্র ঠিকমতো জমা দিতে না পারলে এটা ছাড়া যাবে না, তাতে আমার চাকরি থাকার না থাকার। রাজভয়, লোক ভয়, কোনো ভয় কি আমাকে বিপদে নিয়ে যাবে না। অর্থাৎ যতই আমাকে ভয় দেখান বা আমার যে কেনা আমাকে কি 21 নম্বর কি হবে? বি নাম্বারটা, রাজভয়, লোক ভয়, কোনো ভয়ে আমাকে কি নিয়ে যেতে, 22 নাম্বারটা। এরপরে দেখো 23 নম্বর প্রতিগান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করেন? কাটা পেয়ে কি দান করেন? কাটা পেয়ে কি দান করেন বলো তো? কাটা পেয়ে ফুল, ঘৃণা, বান, ঘর। কাটা পেয়ে তাকে ফুল দান করেন, কাটা পেয়ে তাকে ফুল করি দান, সারাটি জনম ভর। বুঝতে পারছো কিনা? এরপরে হচ্ছে তোমাদেরকে আরেকটা হিন্টস দিয়ে রাখি। এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো হয়েছে সেগুলো হচ্ছে মোটামুটি একটা বিষয়, কিন্তু এখন সামনে যে জিনিসগুলো হবে এটাই তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি কার্যকরী। এখন এই তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে তোমরা এখন যে ক্লাসটা একটু শেয়ার করে দাও, অন্যদেরকে জানার একটু সুযোগ করে দিবে। শেষের দিকে আমরা কিছু সাজেশন দিব এবং কিভাবে লিখতে হবে সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো এখন। তাহলে কাটা ফিতাকে ফুল করে দিতে 23 নম্বর হবে কি ফুল। এরপরে হচ্ছে দেখো ছবি প্রতিজন কবিতা কার ঘর ভাঙার কথা বলা হয়েছে? কবির, প্রতিবেশীর, কবির আত্মীয়ের, গ্রামবাসীর। তাহলে আমার এই ঘর বলা হচ্ছে না, আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদী তার ঘর, অর্থাৎ এখানে কবির ঘরের কথা ভাঙার কথাই বলা হচ্ছে যে আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদী তার ঘর। এরপরে দেখো সুচেতনা শব্দটির অর্থ হলো কি? শুভবোধ। এরপর হচ্ছে মানবিক চেতনা, মানবিক চেতনা। এরপর হচ্ছে চেতনার উত্তরণ। তাহলে এখানে
দুইটা, একটা হচ্ছে শুভবোধ আর মানবিক চেতনা। 3 নাম্বারটা আমরা উত্তর হিসেবে নিতে পারি না, উত্তর হবে কি এই নাম্বারটা, শুভবোধ অর্থাৎ সুচেতনা হচ্ছে সুন্দর চেতনা, মানবিক চেতনার কথা বলা হচ্ছে এখানে, সুচেতনার কথা। তাহলে আমাদের উত্তর পেয়ে গেছি কত, এই নাম্বারটা। এরপরে দেখো আমরা যদি দেখি, কবি সুফিয়া কামাল কেমন আঁখি তুলে দক্ষিণ দুয়ার খুলেছি কিনা এই প্রশ্ন করেছেন। দক্ষিণ দুয়ার স্নিগ্ধ আঁখি, ওই যে আমরা কবিতার লাইনের মধ্যে আমরা দেখতেছিলাম না, স্নিগ্ধ আঁখি কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, ওই প্রশ্ন করছে, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। অর্থাৎ আমরা যদি কবিতাটা ভালোভাবে না পড়ি তাহলে আমরা কিন্তু এই প্রশ্নের অ্যান্সার করতে পারবো না। তার মানে আমাদেরকে কবিতা ভালোভাবে পড়তে হবে, জানতে হবে। কহিলকে সে স্নিগ্ধ আঁখি তুলি, অর্থাৎ স্নিগ্ধ আঁখির কথা বলা হচ্ছে। তাহলে এখানে করুণ, স্নিগ্ধ, রক্তিম, অশ্রুভরা, অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে স্নিগ্ধ, বুঝতে? অর্থাৎ কবিতার লাইন থেকে এখানে অ্যান্সার দেওয়া হয়েছে। যাদের কবিতাটা ভালো পড়া থাকবে তারা এখানে দেখা মাত্র অ্যান্সার, দ্বিতীয়বার ভাবা দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে দেখো 17 নম্বর, শপে আত্মাকে শপথের কোলাহলে 18 বছর বয়স কবিতার চরণটিতে কি প্রকাশিত? সাহসিকতা, সহমর্মিতা, পদক্ষেপের দৃঢ়তা, তারুণ্যের ক্ষুদ্রতা, তারুণ্যের ক্ষুদ্রতা, বুঝতে পারছো কিনা? তাহলে কি হবে, শপকে আত্মাকে শপথের কোলাহলে, অর্থাৎ পদক্ষেপের দৃঢ়তা হচ্ছে এটা, বুঝতে পারছো? শপে আত্মাকে শপথের কোলাহলে, পদক্ষেপের দৃঢ়তা। এরপরে দেখো 28 নম্বর, সেই ফুল আমাদেরই প্রাণ। এখানে ফুল বলতে কবি কি বুঝিয়েছেন? অবিনাশী বর্ণমালাকে, 21-এর চেতনাকে, মানবিক বানানকে, পূর্ব বাংলাকে। এখানে ফুল বলতে বাংলা ভাষাকে, অর্থাৎ এখানে সে অবিনাশী বর্ণমালা, অবিনাশী বর্ণমালাই হবে কি উত্তর, অবিনাশী বর্ণমালা। যদি এখানে অবিনাশী বর্ণমালা না থাকে, বাংলা ভাষা থাকে, তাও হবে, বুঝতে পারছো কিনা? বাংলা ভাষাকে বলা হচ্ছে। তো ভাষা কি বর্ণমালা দিয়েই তো লেখা হয়, বর্ণমালা দিয়েই তো ভাষা তৈরি হয়, বুঝতে পারছো কিনা? অবিনাশী বর্ণমালা। এরপরে দেখো এখানে 29 এবং 30 নম্বর প্রশ্নটাও আমাদেরকে উদ্দীপক করে দেওয়ার জন্য বলা হয়েছে। মহান মুক্তিযুদ্ধ শুরু হলে পাক বাহিনীর হত্যা, নির্যাতন ও নৃশংসতার বিরুদ্ধে গর্জে ওঠে কিশোর সিদ্দিক। তিনি বাবা মা, ভাই বোন, স্বজনদের শত বাধা উপেক্ষা করেও ভারতে প্রশিক্ষণ নিতে চলে যান। প্রশিক্ষণ শেষে দেশে ফিরে তিনি অসংখ্য সম্মুখ যুদ্ধে পাক বাহিনীর সঙ্গে প্রচন্ড সাহসের সাথে যুদ্ধ করেন। দেশ স্বাধীন করে বীরের বেশে বাবা মার কাছে ফিরে আসেন। সিদ্দিকের যুদ্ধে যাওয়ার মনোভাবের সাথে সাদৃশ্যপূর্ণ মুক্তি করতে হয়। এই বয়স কাঁপে বেদনায় থরে থরে, এই বয়স কেউ মাথা বোয়ার নয়, এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, দুর্যোগে হাল ঠিক মতে রাখা ভার। অর্থাৎ এই বয়স কেউ মাথা নোয়াবার নয়, বুঝতে পারছো? এই লাইনের সাথে যদি আমরা দেখো প্রঙ্গুক্তিটির মিল আছে, বুঝতে পারছো? অর্থাৎ সে অত্যন্ত সাহস নিয়ে, অর্থাৎ কারো কাছে মাথা না নয়, অর্থাৎ বিজয় নিয়ে সে কি দেশে ফিরে আসছে। এরপরে যদি আমরা 30 নম্বর প্রশ্ন, কিশোর সিদ্দিকের মাঝে 18 বছর বয়স কবিতায় যে চেতনা প্রকাশ পেয়েছে তা হলো প্রতিকূলতাকে জয় করা, এটাকে নেওয়া যায়। সর্বাত্মক ত্যাগ স্বীকার করা, প্রবল আবেগে ভেসে যাওয়া, আবেগে এটা নেওয়া যায় না, তার মানে 1 এবং 2 নেওয়া যায়, 1 এবং 2 নেওয়া যায়, বুঝতে পারছো কিনা? তাহলে এই যে 30টা প্রশ্ন, এগুলো তো তোমরা ধারণা নিতে পারো। এরপরে দেখো তোমাদের জন্য এখানে কিছু প্রশ্ন সিকিউর জন্য তৈরি করা আছে, যে 71 সালে যেটা হচ্ছে ওই যে জিত পক্ষীয় এখানে কারবালা প্রান্ত থেকে দিছি। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে তোমরা এই প্রশ্নগুলো একটু সলভ করার সমাধান করবার চেষ্টা করবা। এরপরে হচ্ছে তোমাদের এখানে অপরিচিতা থেকে একটা উদ্দীপক তুলে দেওয়া হয়েছে, এটাও তোমরা সমাধান করার চেষ্টা করবা বাসায় বসে বসে। এরপরে হচ্ছে এখানে দেওয়া হয়েছে ওই যে বিলাসী থেকে, এরপরে হচ্ছে এখানে দেওয়া হয়েছে আমার পথ থেকে, এরপরে হচ্ছে এখানে দেওয়া হয়েছে তোমাদের হচ্ছে মানব কল্যাণ থেকে, এরপরে এখানে দেওয়া হয়েছে রেইনকোট থেকে একটা উদ্দীপক দেওয়া আছে। এরপরে কবিতা অংশ থেকে আমরা এখানে তোমাদের সুখ কবিতা থেকে একটা উদ্দীপক দিছি, এটা তোমরা বাসায় বসে সলভ করবা, লেখার চেষ্টা করবা, পরীক্ষা দিবা। এরপরে হচ্ছে তোমরা এখানে দিছি বিদ্রোহী কবিতা থেকে, বুঝতে পারছো কিনা? বিদ্রোহী কবিতা থেকে একটা উদ্দীপক দিছি। এরপর হচ্ছে এখানে প্রতিদান থেকে একটা উদ্দীপক আমরা তুলে ধরছি। এরপরে হচ্ছে এখানে সুচেতনা থেকে একটা উদ্দীপক দিছি। এরপরে হচ্ছে তোমাদের 11 নম্বর এখানে ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে তোমাদেরকে একটা উদ্দীপক দেওয়ার চেষ্টা করছে। এখন আসো মূল কথায়, মূল কাজে। কে কে আজকাল লাইভটা শেয়ার করছো একটু হাত তোলো তো। তোমাদের কিন্তু পার্থক্যটা গড়ে দিব হচ্ছে সৃজনশীল প্রশ্ন কিভাবে আমরা লিখবো, সেই জিনিসটাই হচ্ছে মূলত আজকের ক্লাসটা তোমাদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী হবে। কারণ হচ্ছে এমসিকিউ তো হচ্ছে তোমাদের কাছে এগুলো সবকিছু, তোমরা যদি গল্প কবিতাগুলো ভালো করে পড়ো তাহলে হচ্ছে তোমরা
ভালো ভালো করতে পারবা এমসি। কিন্তু রিটেন কিন্তু তুমি কারো দেখে ভালো করার সুযোগ খুব কম, বুঝতে পারছো কিনা? বা এমসিকিউ তুমি ফার্স্টের একজন থেকে জিজ্ঞেস করলে কিন্তু লিখতে পারবা, বা ফার্স্টের একজনকে জিজ্ঞেস করলে সে বলে দিবে। এভাবে এভাবে তুমি এমসিকিউ এর গণ্ডিটা পেরিয়ে যেতে পারবা। কিন্তু সৃজনশীল কিভাবে লিখবা, সৃজনশীল কিভাবে লিখবা, কিভাবে লিখলে নাম্বার বেশি পাওয়া যাবে, কিভাবে লিখলে নাম্বার বেশি পাওয়া যাবে, সেটা কিন্তু তুমি কারো দেখে লিখলে কিন্তু নাম্বার, কারণ দেখে লিখে তুমি হুবহু তুলতে, বা অনেক যে লেখা দ্রুত থাকে সে সব লিখে ফেললো, তুমি লিখতে পারলো না, পরবর্তীতে কিছু হইলো না, একটা জগা খিচুড়ি মার্কা অবস্থা হয়ে যায়। তো এখন আমরা তো আগেই বলছি হচ্ছে আমাদের সিকিউতে হচ্ছে গদ্য থেকে আমাদের মোট উদ্দীপক কয়টা থাকবে প্রশ্নের মধ্যে? 11টা, গদ্য আর পদ্য, বুঝতে পারছো কিনা? গদ্য আর পদ্য, মোট উদ্দীপক 11টা, গদ্য থেকে থাকবে হচ্ছে 6টা, আর পদ্য থেকে থাকবে হচ্ছে 5টা, বুঝতে পারছো? যেহেতু তোমাদের নাটক উপন্যাস নাই, সেখানে হচ্ছে মাদ্রাসাতে হচ্ছে 2টা পার্ট, একটা হচ্ছে গদ্য আর একটা হচ্ছে পদ্য, গদ্য পদ্য 2টা। সবার কাছে অনুরোধ থাকবে হচ্ছে এখন এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, এই অংশ যারা মনোযোগ দিয়ে দেখবে তাদের জন্য হচ্ছে আজকের ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ। এতক্ষণ তো জাস্ট আমরা কিছু প্রশ্ন প্যাটার্ন তুলে ধরছি, সেগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। তো কোথা থেকে আসছে তোমরা তো বুঝছো, বা অন্য দিনগুলো থেকে কিছু দুই একটা আসছে। এরপর সর্বোচ্চ যেটা গুরুত্ব, দেখো প্রতি বছর যেখান থেকে থাকে অপরিচিতা, এরপর সোনাত্তরী, বিদ্রোহী, তাহারই পড়ে মনে, 18 বছর বয়স, এরপর কারবালা প্রান্তর, সুখ, এগুলো থেকে মানে মোটামুটি রেগুলার প্রশ্ন আসে। তার মানে এই গল্পগুলো তোমাকে রেগুলার পড়তে হবে। এখন দেখো এখানে 2টা অংশ, একটা হচ্ছে গদ্য আর একটা হচ্ছে পদ্য। গদ্য থেকে হচ্ছে আমাদের 6টা থাকে, আর হচ্ছে পদ্য থেকে 5টা, মোট 11টা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। লিখতে হবে 60টা, লিখতে হবে কয়টা? লিখতে হবে হচ্ছে আমাদেরকে 60টা লিখতে হবে। এখন এই 60টা লিখতে গিয়ে আমাদেরকে কিন্তু একটা কন্ডিশন তারা দিয়ে দেয়, সেটা হচ্ছে নিচের প্রশ্নটি পড়া এবং ক বিভাগ, ধরো গদ্যটা হচ্ছে ক বিভাগে পড়ছে আর পদ্যটা হচ্ছে খ বিভাগ। ধরো প্রতিটি প্রশ্ন থেকে কমপক্ষে 3টা, অর্থাৎ তুমি এখান থেকে কমপক্ষে 3টা অ্যান্সার করতেই হবে, এখান থেকেও কমপক্ষে 3টা অ্যান্সার করতে হবে। এখন এরপর তার মানে হয়েছে কয়টা? হয়েছে হচ্ছে 6টা। তার মানে আরো একটা তুমি এটা থেকেও দিতে পারো, অথবা কবিতা অংশ থেকে দিতে পারো। তো কবিতা অংশ থেকে, এই অংশ থেকে দেওয়াটাই কি সহজ। তুমি এখান থেকে 4টা দিলা আর এখান থেকে হচ্ছে 3টা দিলা, তাহলে মোট কয়টা হলো? মোট হলো 60টা, বুঝতে পারছো কিনা? মোট হলো 60টা। কিন্তু তুমি কোনো অংশ থেকে 3টা থেকে কম দিতে পারবা না। এখন যদি তুমি মনে করো যে আমি হচ্ছে কবিতা থেকে 4টা দিব আর ওইখান থেকে 3টা দিব, কোনো সমস্যা নাই। কথা হবে উপরের প্রশ্নটা আগে ভালো করে পড়বে, তোমাকে কি বলছে। অনেকে এটা না পড়েই এখান থেকে 5টা দিয়ে পরে কবিতা থেকে 2টা দিয়ে দেয়, এমন হলে কিন্তু তোমাকে নাম্বার পাবে না। এখানে তোমাদের কন্ডিশন দেওয়া থাকে যে 2 অংশ থেকে কমপক্ষে 3টা তোমাকে লিখতে হবে। এখন তুমি 3টা লেখার পরে তো 6টা হলো, তোমাকে তো লিখতে হবে 60টা। এখন তুমি এখান থেকেও লিখতে পারো, ওইখান থেকেও লিখতে পারো, যার যেখানে কনফিডেন্স ভালো সে সেখান থেকেই লিখবে। তো আমার মতে হচ্ছে গদ্য থেকে লিখলেই কি তোমার লেখাটা সহজ হয়, কারণ গদ্যের সাথে একটা লেখার একটা ভাবধারা আলাদা থাকে। কিন্তু কবিতা অংশ থেকে তোমার মূল ভাবটা ফুটিয়ে তোলা অনেক একটু কঠিন মনে হয়। এই জন্য হচ্ছে তারা গদ্য থেকে লেখার চেষ্টা করবা। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, ধরো তোমার গদ্য তুমি দ্বারা ক অংশ থেকে একটা লিখলা, যে তোমার এখানে গদ্য থেকে তুমি 1 নম্বর প্রশ্নটা লিখলা, 1 নম্বর প্রশ্ন লিখার পরে দেখা যাচ্ছে তোমার হাত চলে গেছে কোথায়? পদ্য অংশের মধ্যে তুমি কবিতা অংশ থেকে লিখবে। তাহলে কিভাবে লিখবা? তাহলে ওই যে খ বিভাগ 6 নং প্রশ্নের উত্তর, এভাবে লিখতে পারো। কিন্তু নিয়ম হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে লেখাটাই হচ্ছে ভালো। তাহলে পরীক্ষা যিনি খাতা কাটবেন তিনি বিভ্রান্ত হবেন না যে কি এটা কয়টা লিখলো, কয়টা, মানে এটা তারও একটা হেজিটেশন তৈরি হয়ে যাবে। চেষ্টা করবো হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে লেখার জন্য, বুঝতে পারছো কিনা? সিকোয়েন্স মেনটেন করে লেখার জন্য হুড়োহুড়ি করা যাবে না, বুঝতে পারছো কিনা? অর্থাৎ খুবই ঠান্ডা মাথায়, বুঝতে পারছো কিনা? ঠান্ডা মাথায় লেখার চেষ্টা করবা সিরিয়াল সিকোয়েন্স মেনটেন করে লেখার জন্য। যদি সিকোয়েন্স মেনটেন না করতে পারো, সেই ক্ষেত্রে হচ্ছে তুমি যখন 1 নম্বর লেখার আগে উপরে কি লিখবা? ক বিভাগ লিখে দিবা, বুঝতে পারছো কিনা? ক বিভাগ 1 নম্বর প্রশ্ন।
এখন 1 নম্বর প্রশ্ন লেখার পর হচ্ছে আবার যদি তুমি যে না আমি এখান থেকে তো কবিতা অংশ থেকে ওই প্রশ্নটা আগে লিখবো, তো সেখানে লিখে দিবে হচ্ছে খ বিভাগ 6 নং প্রশ্নের উত্তর, বা 6 নং না 7 নং প্রশ্নের উত্তর, কারণ 6 পর্যন্ত তো হচ্ছে তোমার গদ্যেরই প্রশ্ন থাকে, উদ্দীপক থাকবে। তো এইভাবে হচ্ছে তুমি এগুলো লিখবা, এভাবে হচ্ছে তুমি এগুলা। এখন আরেকটা প্রশ্ন তোমাদের মাঝে হচ্ছে তৈরি হয়, সেটা হচ্ছে কতটুকু লিখবো বা কি লিখবো, কিভাবে লিখবো। একটা প্রশ্ন তোমাদেরকে বলি যে যদি যদি দেখো যে তুমি কোনো উদ্দীপকের 1 এবং 2 অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যদি তুমি না পারো, তাহলে সেই উদ্দীপক তুমি দেওয়ার চেষ্টা করবা না। কারণ যিনি পরীক্ষা খাতায় তুমি যদি ক এবং খ এর উদ্দীপক ঠিক মতো না দিতে পারো, তাহলে তিনি তোমার প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, কিন্তু বুঝতে পারছো কিনা। এই জন্য হচ্ছে চেষ্টা করবা ক খ যেগুলোর পারো সেগুলোর উত্তরে লেখার চেষ্টা করবা। দেখা যাচ্ছে একটা উদ্দীপকে তুমি ক খ পারো না, তার মানে সেই উদ্দীপক লেখার চেষ্টা করবা না, বুঝতে পারছো কিনা, অন্য একটা লেখার চেষ্টা করবা। কথা ক্লিয়ার? এখন ক নাম্বারে তো হচ্ছে আমাদের এখন সৃজনশীল কিভাবে লিখবো। ধর আমি এখানে তোমাদেরকে একটা উদ্দীপক দেখাই, প্রায় মা মরা ছোট মেয়ে লাবণী আজ শ্বশুর বাড়ি যাবে, মেয়ে সুখে থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আবাদের সামান্য জমিটুকু করুক রেখে পণের টাকা জোগাড় করলেন, কিন্তু তাতেও কিছু টাকার ঘাটতি রয়ে গেল। এদিকে বর পারভেজের বাবা হারুন মিয়ার এক কথা, সম্পূর্ণ টাকা না ফেলে তিনি ছেলেকে নিয়ে চলে যাবেন। বিষয়টি পাবেলের কানে গেলে সে বাবাকে সাপ জানিয়ে দেয় সে দরদাম না কেনা বেচার পণ্য নয়, সে একজন মানুষকে জীবন সঙ্গী করতে এসেছে, অপমান করতে নয়। ফিরতে হলে লাবণীকে নিয়েই বাড়ি ফিরবে। এখন বলো এখানে তো প্রথম প্রশ্নটা ক নম্বরটা হচ্ছে কি জ্ঞানমূলক, জ্ঞানমূলক। ক নম্বর প্রশ্ন আমাদের এক লাইনেই করা উচিত, বুঝতে পারছো, যেহেতু নাম্বার কত, নাম্বার হচ্ছে এখানে 1, নাম্বার হচ্ছে 1। শম্ভুনাথ শেখরার হাতে কি ফরক করতে দিয়েছিলেন, কি ফরক করতে দিয়েছে, ওই যে ইয়ারিংটা, বুঝতে পারছো কিনা এখানে। তাহলে শম্ভুনাথ শেখরার হাতে ইয়ারিং ফরক করতে দিয়েছিলেন, তাহলে 1 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। 2 নম্বর প্রশ্নের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে বলতে কি বোঝানো হয়েছে। এখন এই যে 2 নম্বর প্রশ্ন বা এই প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে, আমরা এইভাবে লিখি যে আলোচ্য অংশটুকু বিশ্বকবি রবীন্দ্রনাথ রচিত অপরিচিত নামক গল্প থেকে চয়ন করা হয়েছে। এইভাবে লিখতে যাবা না, এইভাবে লিখলে তুমি নাম্বার বেশি পাবা না, বুঝতে পারছো কিনা। এখানে তোমাকে সরাসরি এখানে নাম্বার হচ্ছে কত 2, নাম্বার হচ্ছে 2 নাম্বার, বুঝতে পারছো কিনা, নাম্বার হচ্ছে কত 2। এখন 2 নাম্বারের জন্য তুমি যতটুকু দরকার ঠিক ততটুকুই লিখবে এবং সেটা খুব মার্জিত সুন্দর হতে হবে, মার্জিত সুন্দর হতে হবে। মনে রাখবা যারা খাতা কাটে বা যারা পরীক্ষক তারা কখনো পুরো খাতা দেখে দেখে লাইন বাই লাইন দেখে কখনো নাম্বার দেয় না, বুঝতে পারছো কিনা, নাম্বার দেয় না। তারা কিভাবে নাম্বার দেয়, তারা প্রথম কয়েকটা লাইন পড়ে এরপরে হচ্ছে কি নাম্বার দেয়, এরপরে হচ্ছে নাম্বার দেয়। তারা কিন্তু ফুঙ্গানো। তো প্রথম দিকে যদি তোমার প্রতি যে তুমি তোমার কাছে প্রশ্নটা জানতেছে তুমি সরাসরি উত্তরে চলে যাবা, উত্তরে গিয়ে তারপরে প্রথম চেষ্টা করবে 1-2 লাইনের মধ্যে এটার ব্যাখ্যা দেওয়ার জন্য, এটার ব্যাখ্যা দেওয়ার জন্য। দেখো আমি এখানে দিছি প্রথম 1-2 লাইনে যাতে ব্যাখ্যাটা চলে আসে, যাতে পরীক্ষা পড়লেই বুঝতে পারে যে তুমি তোমার কাছে যা জানতে চাওয়া হয়েছে তুমি সেটা বুঝতে পারছো এবং সেটা লিখছো। দেখো বিয়ের দিন অনুপমের ব্যক্তিত্ব দীনতার পরিচয় পেয়ে শম্ভুনাথ সেন কল্যাণীর সঙ্গে তার বিয়ে ভেঙে দেওয়ার মতো অভাবনীয় কাণ্ড অনেকটা হতবিম্বল হয়ে অনুপম এই কথা বলছে, বুঝতে পারছো কিনা। অর্থাৎ ওই যে বলছেন এই কথাটা হচ্ছে কার, অনুপমের। বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে বলতে কি বোঝানো হয়েছে। তাহলে আমরা যদি দেখি এখানে বিয়ের দিন অনুপমের ব্যক্তিত্ব দীনতার অর্থাৎ তার যে ব্যক্তিত্বহীনতা পরিচয় পেয়ে শম্ভুনাথ সেন কল্যাণীর সঙ্গে তার বিয়ে ভেঙে দেওয়ার মতো অভাবনীয় কাণ্ড অনেকটা হতবিবল হয়ে অনুপম এই কথা বলেছে। অনুপম তাহলে এক কথার মধ্যেই কিন্তু পুরো প্রশ্নটা চলে আসে। এরপরে তুমি যাই ব্যাখ্যা করো এটা কিন্তু পরীক্ষক পড়তে যাবে না, বুঝতে পারছো কিনা, কারণ তোমার এই কথার মধ্যেই পুরো প্রশ্নটার থিম চলে এসেছে। কারণ ওই সময়টাতে
যে বিয়ে ভেঙে দেওয়ার মতো এত সাহসিকতার কাজটা ওই সময় যে শম্ভুনাথ সেন নিছে, এটা দেখেই অনুপম কি মানে খুব অবাক হয়েছে, হতবিম্বল হয়ে গেছে যে যার মধ্যে এই ভয়টা নেই। এই মেয়ের আমাদের সমাজে সাধারণত দেখবে কারো বিয়ে ভেঙে গেলে কিন্তু তিনি খুবই বিমর্ষ হয়ে পড়েন, কিন্তু ওই যে আরো 100 বছর আগে চিন্তা করো, এই গল্পটা যখন লেখা হয়েছিল সেই সময় অনুপমের শ্বশুর অর্থাৎ কল্যাণীর বাবা তার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে, যে শুধুমাত্র যে তারা ওই যে স্বর্ণ যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো খাঁটি দিচ্ছে কিনা এই সংশয় থেকে যখন এগুলো দেখতেছিল তখন বলতেছে আমি তো এদের সাথে আত্মীয়তা করতে পারি না, বুঝতে পারছেন? তাই দেখো এক লাইনের মধ্যে দেখো এই যে 2 লাইনের মধ্যে আমরা কিন্তু মূল উত্তরটা নিয়ে আসছি। বিয়ের দিন অনুপমের ব্যক্তিত্ব দীনতার পরিচয় পেয়ে শম্ভুনাথ সেনের কল্যাণীর সঙ্গে কল্যাণীর সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার মতো অভাবনীয় কাণ্ডে অনেকটা হতবিহ্বল হয়ে এখানে তুমি লাইনটা আরো ছোট করতে পারো, আরো ছোট করে এইভাবে লেখা যায় যে শম্ভুনাথ সেন কল্যাণীর বিয়ে ভেঙে দেওয়ার কারণে শম্ভুনাথ সেন কল্যাণীর সাথে অনুপমের বিয়ে ভেঙে দেওয়ার কারণে বা অনুপমের বিয়ে ভেঙে দেওয়ার কারণে অনুপম উক্তিটি করেছিলেন। অনুপম উক্তির অর্থাৎ যত কম কমে হচ্ছে মূল কথাটা শুরুতে তুলে দেয়। এরপর হচ্ছে তুমি হালকা একটু ব্যাখ্যা করে দিবে। দেখো অনুপমের বিয়ে লগ্ন উপস্থিত হলে তার লোভী মামা কল্যাণীর বাবার কথায় আস্থা না রেখে বিয়ের আগে সমস্ত গহনা সাকরাকে দিয়ে ফরক করতে চান। এ সময় অনুপম কোনো প্রতিবাদ না করার সম্ভাবনার অপমানিত বোধ করেন এবং কন্যাদানে অসম্মতি জ্ঞাপন করেন। এরকম ঘটনা সচরাচর লক্ষ্য করা যায়নি। এরূপ পরিস্থিতিতে শম্ভুনাথ সেন কর্তৃক অনুপমের অপমানের দিকটিকে বোঝাতে প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে। সুন্দর, বুঝতে পারছো কিনা? এরপরে দেখো গ নম্বর প্রশ্নে যেমন থাকে, গ নম্বর প্রশ্ন হচ্ছে সাধারণত চারিত্রিক মিল এগুলো জানতে চাওয়া হয়। দেখো অনুপম ও পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য ব্যাখ্যা করা। এখানে বৈপরীত্য একটা কিন্তু জিনিস আছে। দেখো সে একজন বিষয়টি পাবেলের কানে গেলে সে সাব জানিয়ে দেয়, সে দরদাম না কেনা বেচা পণ্য নয়, কেনা বেচার পণ্য নয়, সে একজন মানুষকে জীবন সঙ্গিনী করতে এসেছে, অপমান করতে নয়। ফিরতে হলে লাবণীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবো। এখানে কিন্তু একটা বৈপরীত্য আছে, মানে বিপরীত একটা দিক আছে। অপরিচিতা গল্পে কিন্তু অনুপম কল্যাণীকে নিয়ে যায় নাই বা এই ধরনের ফোনও করে নাই যে আমি কল্যাণীকে নিয়ে যাব তারপরে, কিন্তু অনুপম কিন্তু একদম নিষ্ক্রিয় দর্শক ছিল, অর্থাৎ মামা যা বলে তাই জি হুজুর টাইপের। কিন্তু আমরা এখানে উদ্দীপকে দেখতে পাই যে এই উদ্দীপকের যে নায়ক অর্থাৎ প্রশ্নে যে উদ্দীপক দেয়, উদ্দীপকের নায়ক কিন্তু সেরকম না, অর্থাৎ অনুপমের মতো না। অর্থাৎ সে তার বাবার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে, না আমি আপনার কথায় আমি মানতে বাধ্য নই, আমি যাকে বিয়ে করতে আসি তাকে সঙ্গে নিয়ে যাবে। তার মানে হচ্ছে গল্পটার সাথে বৈপরীত্য আছে। তা আমরা এখানেও দেখা প্রশ্ন ঠিক এখানে হচ্ছে এক কথায় দেখুন, অপরিচিত গল্পে অনুপমের মাঝে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উদ্দীপকের পারভেজের মধ্যে চারিত্রিক দৃঢ়তার পরিচয় পাওয়া যায় না। অর্থাৎ গল্পের যে আমাদের উদ্দীপকের যে চরিত্র, সেই চরিত্রের মধ্যে যে ধরনের একটা চারিত্রিক দৃঢ়তা আমরা লক্ষ্য করি, কিন্তু আমাদের অনুপমের মধ্যে এই ধরনের চারিত্রিক দৃঢ়তা আমরা দেখতে পাই না। তার মানে এখানের মধ্যে বৈপরীত্য আছে। অপরিচিত গল্পে দেখা যায় অনুপমের বাবা মারা যাওয়ার পরে মামাই তার পরিবারের অভিভাবকের দায়িত্ব পালন করে। অনুপম বিয়ের আসরে তার মামা কল্যাণীর বাবার দেওয়া গহনা পরীক্ষার মাধ্যমে যে অপমানজনক পরিস্থিতি সৃষ্টি করেন, অনুপম তার কোনো প্রতিবাদ করে না। এমনকি শম্ভুনাথ সেন বিয়ের ভেঙে দিলেও সে নীরব থাকে। উদ্দীপকে পারভেজের বাবা হারুন মিয়াকে একজন যৌতুকলোভী ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু তিনি সামান্য টাকার জন্য ছেলেকে বিয়ে আসর থেকে চলে যাওয়ার হুমকি দেন। বিষয়টি পারভেজ জানতে পারলে বাবাকে স্পষ্ট জানিয়ে দেন যে সে যেহেতু পণ্য কিনতে আসেনি, তাই তাকে ফিরাতে হলে লাবণীকে বিয়ে করে বাড়ি ফিরবে। এর মধ্য দিয়ে পারভেজের দৃঢ় মানসিকতার পরিচয় পাওয়া যায়। কিন্তু আলোচ্য গল্পের অনুপম তার মামার অন্যায় সিদ্ধান্ত অমান্য করে কল্যাণীকে বিয়ে করার মতো সৎ সাহস দেখাতে পারেনি। এই দিক থেকে উভয় চরিত্র বৈপরীত্য লক্ষ্য করা যায়। বুঝতে পারছো কিনা? তাহলে এখানে সাধারণত গ নম্বর প্রশ্ন, এখানে প্রশ্ন কথা 3, তাহলে গ নম্বর এটা একটু বড় হবে স্বাভাবিক। তো লেখাগুলো এমনভাবে ফুটিয়ে তুলতে হবে, প্রথম 2-1 লাইনের মধ্যে হচ্ছে মূল কথা নিয়ে আসতে হবে। মূল কথা যাতে যিনি খাতা কাটেন বা পরীক্ষক তিনি যাতে বুঝতে পারেন যে তোমার প্রশ্ন যে প্রশ্ন করছে সেটা তুমি বুঝতে পারছো কিনা। এরপর দেখো এরপরের প্রশ্ন আমাদের কি চাইছে, দেখো ঘ নাম্বার প্রশ্ন, যেখানে হচ্ছে আমাদের 4 নাম্বার, এটাতে হচ্ছে কথা 3 নাম্বার আর এটাতে হচ্ছে 4 নাম্বার। দেখো অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবণীর অপমানের শিকার হয়। মন্তব্যটির যথার্থতা নিরূপণ। দেখো অপরিচিত গল্পে যৌতুক পাতার কারণে নারীদের অপমানের দিকটি লক্ষ্য করা যায়। তারা দেখো এক কথার মধ্যেই হচ্ছে কিন্তু উত্তরটা চলে আসছে।
এরপর হচ্ছে তুমি হালকা ব্যাখ্যা করো, যে বিস্তারিত ব্যাখ্যা করতে যাইবা যে বিপরীত অপরিচিতা গল্প অনুপমের মামার মধ্যে যৌতুকলোভী মনোভাব লক্ষ্য করা যায়। তিনি অনুপমের বিয়েতে কল্যাণীর বাবার কাছে অর্থ ও গহনা যৌতুক হিসেবে দাবি করেন। কল্যাণীর বাবা অনুপমের মামা সব কথা মেনে নেন। বিয়ের দিন অনুপমের মামা মেয়ের বাবা খাঁটি গহনা দিচ্ছেন কিনা তা পরীক্ষা করার জন্য শেখরাকে অর্থাৎ স্বর্ণকারকে সঙ্গে নিয়ে আসেন। এতে কল্যাণীর বাবা অপমানিত হন এবং অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়ে দিতে অস্বীকৃতি জানান। পরে কল্যাণীও এই বিয়েতে আর আগ্রহী হয় না এবং মেয়ের শিক্ষা ব্রত গ্রহণ করেন। উদ্দীপকে দেখা যায় লতিফ মিয়া মামারা মেয়ে লাবণীর সুখের জন্য শেষ সম্বল আবাদের জমিটুকু বন্ধক রেখে যৌতুকের টাকা জোগাড় করার চেষ্টা করেন, কিন্তু সামান্য কিছু টাকা বাকি থাকায় হারুন মিয়া অস্বীকৃতি জানান। এতে হারুন মিয়ার হীন মানসিকতার পরিচয় পাওয়া যায়। অপরিচিতা গল্পে অনুপমের মামার মাঝেও বিদ্যমান, আর তাদের কারণে দুর্ভোগের শিকার হতে উদ্দীপকের লাবণী অপরিচিতা গল্পের কল্যাণীকে। উদ্দীপক ও অপরিচিতা গল্পের যৌতুক পাতার কারণে যেভাবে লাবণী কল্যাণীকে অপমানিত হতে হয়েছে, আমাদের সমাজেও সে বাস্তবতা বিদ্যমান। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীকে অবমূল্যায়ন করা হয় বলেই আজও সমাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টিকে আছে যৌতুক প্রথার মতো কুৎসিত প্রথা। এর ফলে অনেক সময় বিয়ে ভেঙে যায়, কিংবা বিয়ের পর মেয়েদের উপর নেমে আসে অমানসিক নির্যাতন। অর্থলোভী মানুষদের অমানবিক আচরণের বলি হয় অধিকার বঞ্চিত নারীরা। এক্ষেত্রে উদ্দীপকের হারুন মিয়া ও অপরিচিতা গল্পের অনুপমের মামার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবণীর মতো মেয়েরা অপমানের শিকার হয়। মন্তব্যটি যথার্থ। অর্থাৎ তুমি এটা বিস্তারিত একটু ব্যাখ্যা করে দিবে, বুঝতে পারছো? বিস্তারিত একটু কি ব্যাখ্যা করে দিবা হচ্ছে। এরপরে দেখো আমরা বিলাসী থেকে একটা উদ্দীপক নিয়েছি। দেখো, উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের রাজসভার প্রখ্যাত জ্যোতির্বিদ বারাহপুত্র মিহির এর স্ত্রী খনা একদিন পিতা বারাহ এবং পুত্র মিহির আকাশের তারা গণনা করতে গিয়ে সমস্যা পড়লে খনা এই সমস্যার সমাধান দেন। রাজা বিক্রমাদিত্য তার গুণে মুগ্ধ হন। গণনা করে খনার দেওয়া অল্প সময়ের মধ্যে উপকৃত হতেন বলে রাজা বিক্রমাদিত্য রানাকে দশম্বর হিসেবে আখ্যা দেন। কিন্তু খনার এই খ্যাতি সম্মান ওই সময়ের মধ্যেই তার জীবনের বিড়ম্বনা নিয়ে আসে। রাজসভার প্রতিপত্তি হারানোর ভয়ে ও নারীর জানের কাছে নিচু হওয়ায় লজ্জায় প্রতিহিংসা পরায়ণ হয়। বারাহের আদেশে মিহির খানের জিহ্বা কেটে দেন। এর কিছুকাল পরে খনার কি হয়? মিহির খান তার জিহ্বা কি কেটে দেন। এরপর কিছু পর খনার মৃত্যু হয়। তা আমরা বাংলা সাহিত্যে খনার বচন পড়ি না, এই খনার কথা বলা হচ্ছে। এরপর এখানে বলা হচ্ছে খুড়া কোন বংশের? ওই যে মিত্তির বংশের। ইহা আরেক শক্তি বলতে ভালোবাসার শক্তিকে বোঝানো হয়েছে। বিলাসী চরিত্রের কোন দিকটি খনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা করা। এরপরে মৃত্যুঞ্জয় মিহির পরস্পর বিপরীত চরিত্রের মানুষ, মন্তব্যটি যাচাই করা। তা আমরা যদি দেখো এখানে কারণ হচ্ছে মিত্তির বংশে ইহা আরেক শক্তি দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেকে ভালোবাসার প্রসঙ্গে ইঙ্গিত করা হয়েছে। স্বামী স্ত্রী বহু বছর একত্রে বসবাস করলেও সত্যিকার ভালোবাসা খুব কম যুগলেই পায়। আলোচ্য গল্পে প্রসঙ্গক্রমে গল্পকথক তার কাত্মীয়ের উদাহরণ টেনেছেন। সেই নারীর স্বামীর সাথে 25 বছর ঘর করেছে, অথচ স্বামীর মৃতদেহ আগলে 5 মিনিটও একাকী থাকার সাহস নেই। এর কারণ প্রকৃত ভালোবাসা সম্পর্কে অনুপস্থিতি। স্বামীর মৃতদেহের কাছে থাকার জন্য প্রয়োজন ছিল তার এক শক্তি, সেই খাঁটি শক্তি নাম হচ্ছে কি? ভালোবাসা। প্রশ্নকোক্তির মধ্য দিয়ে কি বিষয়টি ইঙ্গিতময় হয়ে উঠেছে। এরপরে হচ্ছে এই বিলাসী গল্পের করুণ পরিণতির দিকটি খনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ওই যে খনাকে যেভাবে এখানে গল্পের কেন্দ্রীয় চরিত্র বিলাসী উচ্চবর্ণের মৃত্যুঞ্জয় তাকে ভালোবেসে বিয়ে করে, কিন্তু রক্ষণশীল সমাজ তাদের সেই সম্পর্কে মেনে নেয়নি। ফলে সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে মৃত্যুঞ্জয় নিজের জাত বিসর্জনে সাপুড়ে হয়ে ওঠে। একদিন গোখরো সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয়। স্বামীর মৃত্যু শোক সইতে না ফেরে বিলাসী ও বিষপানে আত্মহত্যা করে। উদ্দীপকে উল্লেখিত খনা জ্যোতির্বিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন। তার দেওয়া পূর্ববাসী কৃষকেরা উপকৃত হলে রাজদরবারে তার মর্যাদা বেড়ে যায়। তার এই সুনাম অর্জনের বিষয়টি শ্বশুর বরাহ ভালোভাবে নেননি। শুধু তাই নয়, রাজসভায় প্রতিপত্তি এবং নারীর কাছে সম্মান হারানোর ভয়ে তার শ্বশুর বরাহ নিজের ছেলেকে খনার জিভ কেটে দেওয়ার আদেশ দেন। পিতার আদেশ মতো পুত্র মিহির স্ত্রীর খনার জিভ কেটে দিলে কিছুকাল পরে খনার মৃত্যু। একইভাবে বিলাসী গল্পের বিলাসী ও রক্ষণশীল সমাজে প্রতিহিংসার শিকার। এ কারণে তার স্বামী মৃত্যুঞ্জয়কে সর্বস্ব হারিয়ে সাপুড়ে হতে হয় এবং পরিণতি সর্পদংশনে মৃত্যু হয় তার। আর পতিতন্ত প্রাণ বিলাসী ও স্বামীর মৃত্যু শোক সইতে না ফেরে আত্মহত্যা করে। অর্থাৎ প্রেক্ষাপট ভিন্ন হলো আলোচ্য গল্পে বিলাসী ও উদ্দীপকের খনা উভয় করুণ পরিণতির শিকার। এদিক থেকে খনার সাথে বিলাসীর সাদৃশ্য লক্ষণীয়। বুঝতে পারছো কিনা? এরপর হচ্ছে ঘ নম্বর প্রশ্নে কি বলছে? ঘ নম্বর প্রশ্নে যে মৃত্যুঞ্জয় ও মিহির
পরস্পর বিপরীত চরিত্রের মানুষ। মৃত্যুঞ্জয় মিহির পরস্পর বিপরীত চরিত্রের, কারণ মৃত্যুঞ্জয় তো স্ত্রীকে ভালোবাসছে, আর এখানে মিহির নিজেই তার স্ত্রীকে জিহ্বা কেটে দিচ্ছে। তো এখানে বিপরীত চরিত্র আমরা তো সহজেই কি মৃত্যুঞ্জয়কে ভালোবাসে, গভীর ভালোবাসলে উদ্দীপকের মিহির স্ত্রীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। গল্পটি বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রণয় এবং তাদের করুণ পরিণতিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে নিম্নবর্ণের বিলাসী সেবা সুস্থ করে তুললে ভালোবেসে তাকে বিয়ে করে সে। বিলাসীর হাতে মৃত্যুঞ্জয় ভাত খাওয়ার অজুহাতে গ্রামবাসীর প্রতিহিংসার শিকার হয় তারা। অবশেষে মৃত্যুঞ্জয় জাত বিসর্জন দিয়ে বিলাসীর সাথে ঘর বাঁধে এবং পুরোদস্ত সাপুড়ে হয়ে ওঠে। উদ্দীপকের মিহির স্ত্রী খনা ছিল অত্যন্ত গুণী জ্যোতির্বিদ। শ্বশুর ও স্বামীর আকাশের তারা গণনা করতে গিয়ে সমস্যা পড়লে খনা সমাধান বাতলে দেন। খনার দেওয়া অপূর্ব আবাসে কৃষকরা উপকৃত হলে রাজদরবারে তার কি সম্মান বেড়ে যায়, কিন্তু খনা শ্বশুর একজন নারীর কাছে প্রতিপত্তি হারানোর বিষয়টি মেনে নিতে পারেননি। পরিশেষে তার নির্দেশে পুত্র মিহিরের খনা জিহ্বা কেটে দেন। স্ত্রীর প্রতি মিহিরের এমন ঘৃণ্য আচরণ বিপরীতে আলোচ্য গল্পে মৃত্যুঞ্জয়ের স্ত্রী বিলাসীর প্রতি অনুরক্ত দায়িত্বশীল ছিল। মৃত্যুঞ্জয় কৃত্রিমভাবে বিলাসীকে ভালোবেসেছে। নিজে উচ্চ বর্ণের হলো সাপুড়ে মেয়ে বিলাসীকে বিয়ে করে দ্বিধা করেননি সে। তাদের ভালোবাসায় রক্ষণশীল অনুদার গ্রামীণ সমাজ মেনে নিতে না পারা সে জাত বিসর্জন দিয়েছে অবলীলায়। বিলাসীর সাথে বেদে পল্লীতে গিয়ে গড় বেঁধে সাপুড়ে হয়েছে। নিজের বিশাল সহায় সম্পত্তি হারানো ভয় তাকে এতটুকু আচ্ছন্ন করেনি। পক্ষান্তর উদ্দীপকের মিহির স্ত্রী খ্যাতিতে খুশি না হয়ে বরং প্রতিহিংসা পরায়ণ হয়ে পিতার কথায় তার জিহ্বা কেটে নেওয়ার মতো গর্হিত কাজ করেন। স্ত্রীর প্রতি ভালোবাসা থাকলেও তিনি এমনটি অন্যায় করতে পারতেন না। সেদিক বিবেচনায় মন্তব্যটি যথা উপযুক্ত। বুঝতে পারছো কিনা? তাহলে আমরা এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে আমাদের কাছে বিপরীত চাইবে এবং আমরা সেগুলোর সাথে কিছু চরিত্রের সাথে সাদৃশ্য চাইবে, কিছু চরিত্রের সাথে বৈপরীত্য আমাদের কাছে জানতে চাইবে। উদ্দীপকের সাথে মিলাইতে বলা হবে, উদ্দীপকের এই বক্তব্যের সাথে গল্পের মিল কোথায়, এগুলো খুঁজতে আমাদের কাছে জানতে চাওয়া হবে। তাহলে আমরা সেই অনুযায়ী এই জিনিসগুলো আমরা লেখার চেষ্টা করব এবং খাতা আগেই বলছি ক্রমগুলো ঠিক রাখার চেষ্টা করবা, আর ক্রমগুলো ঠিক রাখার চেষ্টা করতে হবে। যদি না হয় তাহলে ওই যে ক বিভাগ খ বিভাগ এগুলো উপরে লিখে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। খাতা তুমি যখন মার্জিন করবা যাতে বাহিরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো? খাতা যখন মার্জিন করবা সেটা যাতে বাহিরে না হয়। ধরো এইভাবে লিখছ, অনেকে তো স্কেল করার পরে অনেকে ভাঙা দেয়, যেভাবেই করো এইভাবে ক নম্বর উত্তর লিখছ, এটা যাতে এইভাবে বাহিরে না যায়, এখানেই যাতে সীমাবদ্ধ থাকে। খ নম্বর লিখছ মানে একটা তোমার বক্সের মধ্যে যাতে এখানে এইভাবে হচ্ছে যা পরীক্ষক নাম্বার দেওয়ার মতো জায়গা থাকে। বুঝতে পারছো কিনা? সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। এরপর হচ্ছে গ নম্বর, এরপর হচ্ছে ঘ নম্বর। বুঝতে পারছো? অর্থাৎ যাতে লেখাগুলো কি বাহিরে না যায়, বক্সের ভিতরে থাকার চেষ্টা সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে। সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। তোমার 7টা উদ্দীপকে যতটুকু ভাগ করে নিতে হবে। আমি একটা উদ্দীপকের জন্য কতটুকু সময় রাখবো, যেহেতু সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটের পর নানান ঝামেলা হচ্ছে আরও 10 মিনিট এমনিতে চলে যায়। তার মানে হচ্ছে কি 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট। বুঝতে পারছো কিনা? তার মানে হচ্ছে একটা উদ্দীপক লেখার জন্য তুমি 20 মিনিটের সময় পাবে। বুঝতে পারছো কিনা? তো সেই অনুযায়ী আমাদেরকে লিখতে হবে, টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। এরপরে হচ্ছে তোমার এমসিকিউগুলো যথাযথ অ্যান্সার করতে হবে। তো এখন তুমি কোন গল্পগুলোর দিকে তুমি বেশি গুরুত্ব দিবে, ফাইনাল সাজেশন যেটা, সেটা হচ্ছে তোমার কবিতা অংশে তুমি 1 নম্বর হচ্ছে সুখ কবিতাটা দেখবা, সুখ। এরপর হচ্ছে প্রতিদান, এরপর 3 নম্বর হচ্ছে সোনার তরী, 4 নম্বর হচ্ছে বিদ্রোহী, 5 নম্বর হচ্ছে 18 বছর বয়স। এই 5টা কবিতার প্রতি তোমরা বেশি গুরুত্ব দিবে।
এই 5টা কবিতার প্রতি তোমরা বেশি গুরুত্ব দিবে। এরপরে হচ্ছে তোমাদের গদ্য অংশে তোমরা গুরুত্ব দিবে হচ্ছে কারবালার প্রান্তর, কারবালার প্রান্তর। 2 নম্বর হচ্ছে তোমরা অপরিচিতা, অপরিচিতা। 3 নম্বর হচ্ছে বিলাসী, 4 নম্বর হচ্ছে আমার পথ। আমার পথ। এরপর হচ্ছে আহ্বান। আর 6 নম্বর তোমরা যেটাকে গুরুত্ব দিবা মানব কল্যাণ। এই হচ্ছে তোমাদের সাজেশন। কারবালা প্রান্তর, অপরিচিতা, বিলাসী, আমার পথ, আহ্বান, মানব কল্যাণ, সুখ, প্রতিদান, সোনার তরী, বিদ্রোহী, 18 বছর বয়স। 18 বছর বয়স। বুঝতে পারছো? এগুলো গুরুত্ব দিলে আশা করি তোমরা ভালো করতে পারবা এবং এগুলো থেকে আসার সম্ভাবনা বেশি। কথা ক্লিয়ার? আমি আবার বলছি, কারবালা প্রান্তর গল্প থেকে হচ্ছে কারবালা প্রান্তর, অপরিচিতা, বিলাসী, আমার পথ, আর হচ্ছে আহ্বান, মানব কল্যাণ। এরপর হচ্ছে সুখ, প্রতিদান, সোনাতরী, বিদ্রোহী, 18 বছর বয়স। 18 বছর বয়স। আশা করি এগুলো পড়লেই হচ্ছে তোমরা কমন পাবে। বুঝতে পারছো কিনা? অন্যগুলো অত বেশি। এগুলো হচ্ছে কিসের জন্য? রিটেনের জন্য। আর এমসিকিউর জন্য সবগুলো গল্পই পড়তে হবে। বুঝতে পারছো? কোনোটা থেকে কোনোটা বাদ দেওয়ার সুযোগ নাই। রিটেনের জন্য এই গল্পগুলোই হচ্ছে তোমরা। বুঝতে পারছো? ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসের বা ফাইনাল সাজেশনে হচ্ছে এখানে সময় ক্ষেপণ না করে এখনই হচ্ছে তোমরা পড়তে বসে। সম্ভবত তোমাদের 1 তারিখে পরীক্ষা, এর মধ্যে হচ্ছে এই জিনিসগুলো। আর তোমাদেরকে আরেকটা সাজেশন দিই, সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু এইচএসসি অর্থাৎ যারা পরীক্ষার্থী ছিল তাদের কিন্তু অলরেডি বাংলা পরীক্ষাটা হয়ে গেছে। বুঝতে পারছো কিনা? বাংলা পরীক্ষাটা হয়ে গেছে। তো এইচএসসি পরীক্ষাতে বিভিন্ন বোর্ডে যেসব এমসিকিউ আসছে, বোর্ড এমসিকিউ এবছর যেগুলো আসছে, বোর্ড এমসিকিউ যেগুলো আসছে সেগুলো আমাদের ফোকাসের পেজে সম্পূর্ণ হচ্ছে তোমাদের ফাইলটা সবগুলো বোর্ডের প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। তোমরা প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। এটা হচ্ছে যারা আলিম পরীক্ষার্থী, বুঝতে পারছো কিনা, তাদের জন্য হচ্ছে আজকের ক্লাসটি। তো এইচএসসি যাদের পরীক্ষা বাংলা পরীক্ষাটা হয়ে গেছে, সেই প্রশ্নগুলো নিয়ে সেগুলো সমাধান ফোকাসের পেজের মধ্যে দেওয়া আছে। বেশি দিন, কয়েকদিন হয়েছে। তো তোমরা সেগুলো হচ্ছে কালেক্ট করে সেই প্রশ্নগুলো একটু সমাধান করে যাইবা। বুঝতে পারছো কিনা? ওইখান থেকে ভালো প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছো কিনা? অথবা ফোকাসের পেজে নক দিবে যে ভাইয়া আমাদেরকে সবগুলো বোর্ডের প্রশ্নগুলোর ফাইল দিতে পারবেন কিনা। বুঝতে পারছো কিনা? পরীক্ষা শেষ হওয়ার 1 সপ্তাহ পরে শুরু হবে। বুঝতে পারছো কিনা? অ্যাডমিশন ক্লাস হচ্ছে তোমাদের পরীক্ষার 1 সপ্তাহ পরে শুরু হবে। 1 সপ্তাহ হচ্ছে তোমরা একটু চিল করবা। এতদিন দীর্ঘদিন পড়াশোনা করার কারণে ঠিক মতো ঘুমাইতে পারো না। 1 সপ্তাহ হচ্ছে ঘুমের জন্য তোমাদেরকে দেওয়া হবে। বুঝতে পারছো কিনা?
এক সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে, বেশি দেরি হবে না। বুঝতে পারছো? আবার হচ্ছে এইচএসসির সাথে তো তোমাদের একটু আলিম পরীক্ষার্থী তোমাদের একটু পার্থক্য আছে, যেগুলো গল্প তোমাদের সিলেবাসে নাই সেই এমসিকিউ গুলো বাদ দিবা, যেগুলো তোমাদের সাথে সিলেবাসে মিল আছে সেই এমসিকিউ গুলো শুধু দেখবা, আর সেই হচ্ছে রিটেন প্রশ্নগুলো দেখতে পারো। এগুলো দেখলে হচ্ছে তোমাদের ভালো একটা উপকারে আসবে আশা রাখি। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।